আমরা সেই জেনারেশন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরপর একটা বেকার ছেলে মেয়ের চাকরি পাওয়ার স্বপ্নকে কার্যত গলা টিপে বিশাল কারখানা মাথা তুলে দাঁড়াতে উপায়। নাজিম হিকমতের লেখা একটা কবিতার লাইন ভীষণ মনে পড়ছে আজ। সুভাষ মুখোপাধ্যায় এটার বাংলা অনুবাদ করেছিলেন। অনুবাদটা কেমন? সেটা হচ্ছে, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর, আর একবিংশ শতাব্দীতে এই 1 বছরটা বড্ড বাড়াবাড়ি মনে হয়। কিন্তু ভোট বড় বালাই, তাই আবারও খবরের শিরোনামে 14ই অগস্ট 2024-এর রাত দখল। এদের স্বভাব, এদের এই যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে বিচারের জন্য। কি করেছে? বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে মীনাক্ষী, আমি, ধ্রুব, দেবাঞ্জন, যখন আমরা গাড়ি আটকালাম তখন তো আমরা নামটুকুও জানতাম না, বাড়ি কোথায় তাও জানতাম না। রিজওয়ানুর রহমান, তার নামটা নিশ্চয়ই মনে আছে, যার মৃত্যুকে কেন্দ্র করে বামপন্থী থেকে একটা বড় অংশ সংখ্যালঘুদের যেটা তৃণমূলে চলে গিয়েছিল এবং তারপর তার দাদা রুকবানুর ভোটে দাঁড়িয়েছিল। কিন্তু রিজওয়ানু কি বিচার পেল? আপনার কি মনে হয়? সুইসাইড নোটে কার নাম ছিল? অভয়ার মা যদি পানিহাটির বিজেপি প্রার্থী না হয়ে তিনি যদি ভবানীপুরের নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতেন, তার এগেনস্টে কি আপনারা প্রার্থী দিতেন? বিজেপির নেতারা 19 সালের পর মানুষের ভোট পেলেন অনেক। কি বললেন? যে ইডি আর সিবিআই আসবে আর তৃণমূলের 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর নেতাদের টপাটপ ধরবে আর জেলে পুরে দেবে। আমি এখানকার বাসিন্দা, আমি আগরপাড়ায় থাকি। তো আগরপাড়ার বেশিরভাগ ফ্ল্যাটের কোনো মিউটেশন হয়নি। নমস্কার কলকান্দা। নমস্কার। কেমন আছেন? আজকে আড্ডা স্টেশনে চলে এসেছি, আমি রশনি। এখন তো ভোটের প্রচারের জন্য ভীষণ ব্যস্ততা, তার মধ্যে থেকে আপনি সময় দিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ সো মাচ। এটা তো কাজ, তো আপনাদেরও কাজ, আমাদেরও প্রচারের দুটো কথা হয়ে যায়, মানুষের কাছে পৌঁছায়, এটা ভালোই। কেমন চলছে প্রচার সব মিলিয়ে? প্রচার খুবই ভালো চলছে। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলার চেষ্টা করছি এবং সাধারণ মানুষ যে আমাদের রাজনীতির নেতাদের ভোটের সময় যারা খুব নাগালে পান না, সেটা বারংবার বলছেন। আর আমরা বলছি যে না, আমরা তো ওদের মতো নই একেবারেই। আমাদের এই তৃণমূল বিজেপির লোককে পান না, বিধায়ককে পান না, কাউন্সিলরকে পান না, একে পান না, ওকে পান না, এইসব বলছেন। আর আমরা বলছি যে না, আমরা তো এই ঝান্ডার লোক, আমাদের তো পাবেনই পাশে। বললো হ্যাঁ, ওই ফর্ম ফিল আপ যখন হলো তখন এরা ছিল পাশে, এনুমারেশন ফর্ম ফিল আপ যখন হলো তখন এরা ছিল পাশে। এই ডিফারেন্সিয়েশনটা, এটা মানুষের মধ্যে প্রকট আছে। তো কি মনে হচ্ছে জেতার চান্স কত? 100% জেতার সম্ভাবনা রয়েছে, তার থেকে 1 ইঞ্চি কম নেই। আপনার বাড়ি তো দক্ষিণ কলকাতায়, সেখানে গিয়েই ইন্টারভিউটা করার ইচ্ছে ছিল, কিন্তু এখন তো আপনি এখানেই রয়েছেন মোটামুটি সারাদিন সারা রাত। মানে অসুবিধা হচ্ছে না? না, এই তো বামপন্থীদের জীবন। এরকম কত পার্টি কমরেড আছেন যাদেরকে পার্টি এখান থেকে তুলে বলেছে যে তোমাকে ওইখানে গিয়ে রাজনীতি করতে হবে। আমাদের এরকম বহু পার্টি কমরেড রয়েছেন যে তাকে নির্দিষ্ট কোনো একটা জায়গায় কাজে পাঠানো হয়েছে, কোনো নির্দিষ্ট এজেন্ডা ঠিক করেই যে ওইখানের মানুষের মধ্যে কাজ করলে আরো ভালো কাজ হবে। তাহলে আমাকেও এখন পার্টি ঠিক করেছে যে এইখানে এসে আমার ভোটের প্রচার ইত্যাদি করলে সেটা ভালো হবে, বেটার হবে, সেই জন্যই করছি। এই তো পার্টির জীবন, তো এইরকম। তো বাড়ি থেকে যে দূরে রয়েছেন, মেয়ে তো ছোট্ট, মিস করছেন তো? আসলে আমাদের রাজনীতির মধ্যে ব্যক্তিগত আবেগের খুব জায়গা থাকে না। হ্যাঁ, মানে যখন বাড়ি ঢুকি তখন ঘুমিয়ে পড়ে, যখন বেরোই তখনও ঘুমিয়েই থাকে, ফলে ভিডিও কলটা একটু কম হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। পানিহাটিতে রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করছেন, মানুষের মধ্যে কি কি ক্ষোভ রয়েছে বলে আপনার মনে হয়? তারা কি বলছে? তাদের কি কি প্রয়োজন? আপনি একটু এদিক ওদিক ঘুরলে দেখবেন পানিহাটিতে যত্রতত্র জঞ্জাল পড়ে থাকে। পানিহাটির নামটা কার্যত জঞ্জাল নগরী হয়ে গেছে, বিশেষ করে এই রাস্তা। এবং আপনি যদি গলিতে ঢোকেন আরো মারাত্মক। গলিতে ঢুকবেন যে রাস্তা, খোলা ড্রেন, কাঁচা রাস্তা, এত বছরের মিউনিসিপ্যালিটি, খোলা ড্রেন, মশা ইত্যাদি। এই পরশুদিন একটু বৃষ্টি হলো, এইটুকু জল হয়েছে, তার মধ্যে গোড়ালি ডুবে গেছে, বাড়ির ঘর ধরে জল ঢুকে গেছে। ইনফ্যাক্ট বিটি রোডেও প্রত্যেক বর্ষায় মানে প্রায় হাঁটু অবধি জল হয়। আমি বলছি যে বিটি রোডটা তাও বিটি রোড। হ্যাঁ, আপনি যদি একটু এদিক ওদিক ঢোকেন তাহলে আরো মারাত্মক। অথচ এতদিন ধরে চলা একটা মিউনিসিপ্যালিটি,
তারা এইটার কোনো ব্যবস্থা করতে পারেনি। এইটা নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ আছে। ভোটের প্রচারে গিয়েও এই ক্ষোভের সম্মুখীন হয়েছি। ভোটের প্রচারে এর মধ্যে একদিন মানুষ একজন ডেকেছেন, এই এদিকে 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 এসো, এদিকে এসো। এবার আমি ভেবেছি কিছু একটা বলবেন নিশ্চয়ই, প্রার্থীকে হাতের সামনে পেলে স্বাভাবিকই কিছু কথা হয়। আমি গেছি, গিয়ে দেখলাম যে ওনার গেট, তারপরে ঘর, তারপরে ওদিকে উঠোন, অনেকের হয় না বাড়ির ভেতরের দিকে উঠোন, উনুনে কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে। ফলে এই পরিবেশ যেটা, এটা বদলানোর প্রয়োজন রয়েছে। যে সরকার আছে মাথার ওপর অনেক কথা বলছে, কিন্তু গ্যাস সিলিন্ডারটা কি করে সহজে পাওয়া যায় তার ব্যবস্থা করেনি। বিধায়ক, কাউন্সিলর, অমুক তমুক অনেক অনেক কথা বলছেন, কিন্তু সামান্য পুরো পরিষেবার কোনো উন্নতি হয়নি। জমা জল আছে, কিন্তু একটা পরিশ্রুত 24 ঘন্টার পানীয় জলের প্রকল্প, সেটা পানিহাটিতে এখন অব্দি চালু হলো না। বাড়িতে বাড়িতে জলের মিটার বসে গেছে, মিটার চুরি হয়ে গেছে, কিন্তু জলটা চালু হলো না। এর থেকে মানুষ খানিকটা রিলিফ চাইছেন, সেই রিলিফটাই আমরা লাল ঝান্ডা দেবো বলে প্রচার করছি। একদমই তাই। আমরা আড্ডা স্টেশনে যখন কারো ইন্টারভিউ করি দাদা, তো আমরা একটু চেষ্টা করি যে শুরু থেকে শুরু করা। তো আপনার ছোটবেলাটা তো দক্ষিণ কলকাতায়। ছোটবেলাটা যাদবপুর, গড়ফা 3rd লেনে জন্ম, উদ্বাস্তু পরিবার। সেখান থেকেই জন্ম, বেড়ে ওঠা, স্কুল, যুব সম্প্রদায়ের মাঠে খেলা, এইভাবেই। রাজনীতিতে আপনি কবে এলেন আর কিভাবে? বাড়িতে একটা রাজনীতির পরিবেশ ছিল। আচ্ছা, কিরকম? বাবা যুক্ত ছিলেন, কাকা কাকিমারা যুক্ত ছিলেন, মানে এই সেই পরিবেশ ছিল, বামপন্থী রাজনীতির পরিবেশ ছিল। সেইটা কোথাও ভেতরে ভেতরে তৈরি হয়েছিল। তারপর রাজনীতিতে আমার মানে কলেজ শুরুটা হচ্ছে কলেজের প্রথম বর্ষে এসে আর কি। আমি যে কলেজে পড়তাম সেখানে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতি বছর হতো, কারণ প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচনে প্রতি বছর সেখানে ভোট হতো। আচ্ছা, যতদিন। আপনি কোথায় পড়তেন? সাউথ সিটি কলেজ ছিল আমার, হেরম্বচন্দ্র, সাউথ সিটি ডে, যেটা 2003-এ ভর্তি হয়েছি। 3 থেকে যতদিন পর্যন্ত আমাদের সরকার ছিল, তৃণমূল ভোটে লড়তে পারবে না বুঝে 1-2বার ইনজাংশন করে দিয়েছিল কোর্টে গিয়ে। তা বাদে যে কবার ভোট হয়েছে সে কবার কিন্তু সমস্ত প্রার্থীরা নমিনেশন দিয়েছে, তর্ক বিতর্ক, ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি। তারপরে নির্বাচন প্রক্রিয়ায় সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। এখনকার মতো না যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোট হয়। এক্স্যাক্টলি, এখন এটা হয় না। আপনার কি মনে হয় কারণটা কি আসল? ভালো লোককে রাজনীতির আঙিনায় ঢুকতে দেওয়া যাবে না। তার জন্য ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ভালো ছেলেরা যদি রাজনীতিতে চলে আসে, তাহলে এই যারা করে খাচ্ছে এখানে পাঁকের মধ্যে, তাদের ওখানে নতুন লোক এসে ঢুকে পড়লে সে তো কচুরিপানা পরিষ্কার করতে চাই, ওই পরিষ্কারটা করতে দেওয়া যাবে না। তার জন্য ভালো ছেলে মেয়েদেরকে রাজনীতিতে আসার রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রসেস তৈরি করা হয়। নিউ এডুকেশন পলিসি তার একটা পার্ট, কলেজে ছাত্র সংসদ নির্বাচন হতে না দেওয়া তার একটা পার্ট। যে ভালো ছেলেমেয়েরা এতে আসবে না, তাহলে যে কজন আছে তারাই হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাইয়ের মতো করে লুটে খাবে। আপনি যখন শুরু করেছিলেন ছাত্র রাজনীতি, তখন পরিস্থিতিটা কেমন ছিল? কতটা আলাদা ছিল? বামফ্রন্ট সরকারে থাকাকালীন আমাদের ছাত্র রাজনীতি শুরু, কিন্তু তখনও পুলিশের হাতে মার খেয়েছি। এই পরিবেশটা এখন নেই। তখনও ঝগড়াঝাটি, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি হয়েছে, পুলিশের সাথে তর্ক বিতর্ক, মারামারি, পুলিশ বিরোধীদের কখনো মানে যা করার কাজ ওরা সেটা করেছে। বামপন্থী ছাত্রদেরকেও পুলিশ হচ্ছে যে আক্রমণ করেছে, তার দৃষ্টিভঙ্গি থেকে আমরা পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, জমায়েত করেছি, সব করেছি, সরকার আছে। কিন্তু আপনি এখন কোনো তৃণমূলের নেতাকে বা কোনো বিজেপির, ওদের ছাত্রদের কি যেন নাম একটা, যাই হোক, তৃণমূল বা বিজেপির কোনো ছাত্র নেতাকে আপনি ওদের সরকারের বিরুদ্ধে মুভমেন্ট করতে দেখতে পাবেন না। বামফ্রন্ট সরকার থাকাকালীন আমার আগের প্রজন্মের নেতারা বামফ্রন্ট সরকারকে দাবিপত্র দিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন মিছিল করে যে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। বামফ্রন্ট সরকারকে ডেপুটেশন দিয়েছেন যে বেকার ভাতা চালু করতে হবে, না হলে এত বেকারদের সমস্যার সমাধান হবে কি করে। তারপরে বেকার ভাতা চালু হলো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হলো, একটা প্রসেস এগুলো কাজের দিক। কিন্তু এখন আর আপনি ওগুলো দেখতে পাবেন না। ফলে রাজনীতিটা যে একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা সংঘর্ষ, তোমার মতাদর্শের সাথে অন্যের মতাদর্শ, ওই ব্যাপার তো আর নেই। এখন হচ্ছে যে আমি একটা বাড়ি করব, আমি একটা এত বড় একটা গাড়ি কিনবো, আমি একটা হাবভাব নিয়ে যাব, 4টে সিকিউরিটি থাকবে। একবার বইমেলায় সম্ভবত 21-এর ভোটের পর, তার কয়েক মাস পরে বইমেলা হয়েছে আমাদের যুব শক্তি পত্রিকা, তখন আমি যুক্ত ছিলাম, ওটার সাথে স্টল হয়েছে বইমেলায়। এবার একজন ভদ্রলোক দেখছি ধুতি পাঞ্জাবি পরে রোজই এদিক ওদিক হেঁটে যাচ্ছেন, 4টে সিকিউরিটি নিয়ে, সে সিআরপিএফ এর সিকিউরিটি। অথচ যাকে জিজ্ঞেস করছি চিনতে পারছে না। অনেক পরে আবিষ্কার হলো তিনি ওই 21 সালের বিধানসভায় বিজেপির হয়ে একটি কেন্দ্রে প্রার্থী ছিলেন, তখন সিকিউরিটি পেয়েছিলেন। 22-এর বইমেলা অবধি সেই সিকিউরিটি কন্টিনিউ করে উনি যাচ্ছে। এই তো রাজনীতির অবস্থা, এইটা পাল্টাতে হবে। আপনি কবে থেকে ভাবলেন যে আমি ফুল টাইম রাজনীতি করব?
এইটা আমার অনেক ছোটবেলা থেকে ধারণা ছিল, কিছু লিডারশিপকে সামনে দেখেছিলাম, বা একটা ভাবনা ছিল যে এই কাজটায় আমার একটা উৎসাহ আছে। তো আর এটা আপনি বুঝবেন যে নেশা আর পেশা এক করে ফেলা এইটা খুব কম লোকের হয়। তো আমাদের ক্ষেত্রে এই একটা সুবিধা ছিল, খুবই যে বিরাট স্বাচ্ছন্দ্য ইত্যাদি না থাকলেও অন্তত এই মানসিক শান্তিটা ছিল যে আমার পেশাটাই আমার ভালো লাগার জায়গা। না হলে লোকের অনেকের পেশা এটা হয় যে বাবা করতে হয় বলে করছে, আমাদের ক্ষেত্রে সেটা নয়। কলেজ পাশ করার কয়েক বছর পর থেকে ছিল, সেটা নিয়ে খানিক টানাপোড়েন দোলাচল ইত্যাদি যা থাকে আর কি বামপন্থীদের, সেই সব ছিল। বাড়িতে কোনো অসুবিধা হয়নি যখন হ্যাঁ, প্রথমে বলেছিলেন? সে খুব স্বাভাবিক, অসুবিধা হওয়ার কথাই। তার মানে অসুবিধা মানে মায়ের আপত্তি ইত্যাদি, সেটাও যে খুব মানে মায়ের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে খুব অপরাধ মানে দোষ ভুল তা নয়। কারণ তারও মনে হতো যে আরে ওই ছেলেটা অমুক হয়ে গেল, ওই ছেলেটা তমুক হয়ে গেল, আমার ছেলে হতে পারছে না। আর আমাদের একটা সোশ্যাল স্ট্রাকচার আছে তো, যে তুমি আসলে ছেলেকে মানুষ করতে পারলে না, এইটা একটা এসে ঘাড়ের ওপর পড়ে, মায়ের ঘাড়ের ওপরই সবথেকে মায়ের ঘাড়ের ওপর এসে পড়ে। তার পরবর্তী প্রজন্মে হচ্ছে যে স্বামী হলে স্ত্রীর ঘাড়ের উপর এসে পড়ে যে আরে একটু সামলে রাখতে পারছিস না, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু এইটা খানিকটা বদলে, আমার ক্ষেত্রে বদলে গেছে খানিকটা। সেটা হচ্ছে যে যবে থেকে টিভিতে আমাকে দেখা যায়, আচ্ছা, যবে থেকে টিভিতে দেখা যায়, টুকটাক এখানে ওখানে বক্তৃতা করতে যাই, তবে থেকে এইটা দেখা যায় যে ও একটা ব্যাপার আর কি, ওকে তো টিভিতে দেখা যায়, তাহলে ও একটা ঠিক আছে ব্যাপার হয়েছে। কেউ কেটা হয়েছে। কিন্তু মানে খারাপ লাগার জায়গাটা হচ্ছে এইটা, আমারই বন্ধু, আমার সাথে একই সাথে রাজনীতি করেছে, একই দিনে হোল টাইমার হয়েছি আমরা। সে আজকে, আমি যখন এই কথা বলছি, সে আজকে হয়তো তারাতলা কোনো একটা গিগ ওয়ার্কারদের সাথে মিটিং করছে এই রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে, তার কিন্তু সেই সামাজিক সম্মানের জায়গাটা তৈরি হচ্ছে না। তাহলে আমরা এমন একটা পরিস্থিতিতে পৌঁছাতে চাই, সমাজকে নিয়েই পৌঁছাতে চাই, যে তার আর আমার সামাজিক সম্মানটা আসলে টিভি বা সোশ্যাল মিডিয়ার ওটাকে কি বলে রিচ ইত্যাদির উপর ডিপেন্ড করবে না, সেটা আমাদের কাজ দিয়ে ডিপেন্ড করা আপনি উচিত। যেটা বলছেন সেটা তো একটা লং প্রসেস। হ্যাঁ, হোক না, লং প্রসেস তো বটেই। যেদিন বামপন্থীরা খাদ্য আন্দোলন করেছিল সেদিন তো ভাবেনি যে আমি না ঠিক পরের ভোটটাতে সরকারে চলে আসবো। লং প্রসেস হবে তো, আমাদের গোটা জীবনটাই তো একটা লং প্রসেস। এই যে আমি এখন থেকে ভাবতে থাকি যে আমার মেয়ে যখন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যদি পড়তে যায়, তাহলে বেসরকারি জায়গায় যে খরচাটা হবে তার জন্য এখন আমাকে খেয়ে না খেয়ে পয়সা বাঁচাতে হবে, এটা একটা লং প্রসেস। এমনি ওইটাও একটা লং প্রসেস, কিন্তু পৌঁছাতে আমাদের হবে। একদমই তাই। এবং আপনি যখন ছাত্র রাজনীতি করছেন সেই সময় থেকে কি আপনার প্রেম, কারণ আপনার তো লাভ ম্যারেজ? না না না, সেই সময়ের প্রেমের পরিণতিটা হয়নি। আচ্ছা, আমি যখন যুব ফেডারেশন করছি সেই সময়ের প্রেমের পরিণতি আমার বিয়ে। আচ্ছা, কত বছরের প্রেম ছিল? 17 সালের নাগাদ আলাপ, 16 শেষ বা 17 শুরু, এইরকম নাগাদ আলাপ, 19 সালে বিয়ে। আচ্ছা, যখন আপনি ভাবলেন যে আপনি ফুল টাইম রাজনীতি করবেন, বাড়ি থেকে তো সমস্যা হয়েছিল, স্ত্রীর দিক থেকেও কি কোনো রকম? না, তার দিক থেকে কোনো সমস্যা হয়, তার দিক থেকে সমস্যা হয়নি, কারণ সেও রাজনীতির সাথে যুক্তই ছিল। তাহলে সে জানতো কি করতে হয়, তাকে যে অনেকটা বাড়তি জোয়াল টেনে নিতে হবে সেটা তার ধারণার মধ্যে ছিল। হ্যাঁ, তো লেকের ধারে হচ্ছে যে এই কথাবার্তাও আমাদের হতো যে আসলে কি 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 দায়িত্বটা নিতে হবে আর কি। তাহলে সেই দিক থেকে খুব সমস্যা হয়নি। কিন্তু সমাজের বাকি আর 5 জনের মধ্যে তো হয়, সেটাকে ঠিক সমস্যা বলা যায় না। কেউ হয়তো আমার ভালো চেয়েই বলেছিলেন যে এটা হওয়া উচিত নয়, কিন্তু যাই হোক, মানে সেই মানুষকেও আমি এখন স্যাটিসফাই করতে পেরেছি যে উনি আমার জন্য যে ফিল্ডটা ভেবেছিলেন সেইটাই হয়তো আমি যেতে পারলাম না, কিন্তু আমি যে ফিল্ডে রয়েছি অন্তত মানুষের জন্য দুটো ভালো কাজ করার প্রক্রিয়ার মধ্যে আছি। আপনি তো এত বছর ধরে রাজনীতিতে রয়েছেন, তো টিকিটটা পেতে অনেকটা বেশি সময় লেগে গেল কি মনে হয়? বিমান বসু এতদিন রাজনীতিতে রয়েছেন, টিকিটটা আর পাওয়া কি হলো না, এই প্রশ্ন তো থাকবে। আমাদের রাজনীতিটা কি এরকম হয় না, এই তৃণমূল বিজেপির মধ্যে হয়, এ টিকিট পেয়েছে ওর গোসা, ও টিকিট পেয়েছে ও গোসা। আমাদের রাজনীতিতে এটা হয় না। আমাদের সিস্টেমটাই হচ্ছে যে তুমি আসলে এসছো রাজনীতিতে ঠিক, এবার যে রাজনীতিতে এসছো সেটা আসলে গোটা মানুষকে এক জায়গায় করে আরো কয়েকটা মানুষের ভালোর জন্য লড়ে যান। তাহলে আগে আমাকে অনেকে বলেছেন যে এই তো প্রথম আপনি নির্বাচন লড়ছেন। আলাম কি বলেন, 2004 সাল থেকে আমি নির্বাচন লড়ে যাচ্ছি। প্রার্থীর পিছনে যারা ব্যানার ধরে রয়েছে, যারা পতাকা ধরে রয়েছে, যারা স্লোগান দিচ্ছে, একই রকম খাটছে, তাদেরও ওই সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে সেই জায়গাটা তৈরি হচ্ছে না, যে কারণে টিকিট পাওয়া না পাওয়ার উপর গোটাটা ডিপেন্ড করে যাচ্ছে। বামপন্থী রাজনীতিতে কোনোদিন তা হয় না। দেখবেন কয়েকদিন আগে কিছু মিডিয়ায় রটে গেল না
যে প্রতিকূর তো তাহলে চলে গেল, তাহলে এবার প্রতিকূরের যে বেস্ট ফ্রেন্ড ও চলে যাবে। তারপরে রটে গেল এই তো টিকিট পাইনি মানে তো গেলই। তারপরে সেই মিডিয়ার লোকেরা এখন কি বলছেন আমি জানি না, সৃজন আজ সকালে বিকাশ ভট্টাচার্যের প্রচার করছিল, বিকেলে আমাদের এখানে মিছিলে আসবে। একদমই তাই। এবং এই জায়গা থেকে জিজ্ঞাসা করবো যে এই যে প্রতিকূর চলে গেলেন, এত কাজের ছেলে ছিলেন, চলে গেলেন এরকম তৃণমূলে, তো আপনার খারাপ লাগেনি সত্যি কথা বলতে? যে কোনো কমরেড আমাদের রাজনীতি থেকে চলে যাওয়াটা খারাপ। আমাদের নেতা ছিলেন সূর্য মিশ্র, উনি বলেছিলেন যে একজন ক্যাডারকে তৈরি করতে তো অনেক ঘাম, রক্ত, ভাবনা, চিন্তা, অনেক পরিশ্রম হয়। সেই পরিশ্রমের জায়গা থেকে যে কোনো কমরেড চলে যাওয়াটা দুঃখের। সে যদি মতাদর্শগত বিচ্যুতিও তার হয়, উনি এই সূর্য মিশ্র এই কথাটা বলেছিলেন কোনো একজনের মতাদর্শগত বিচ্যুতির জায়গা থেকেই। মতাদর্শগত বিচ্যুতিও যদি হয় সেটা খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, তাকে ছেটে ফেলতে হয়, নাহলে বাকিটা সমস্যা হয়। ওর ক্ষেত্রেও তাই। আমার ধারণা পরে বুঝবে হয়তো, কিন্তু যতদিনে বুঝবে ততদিনে তো অনেক দেরি হয়ে গেছে। এটা এখন ক্লোজড চ্যাপ্টার হয়ে গেছে তো। আর এইটা বামপন্থী রাজনীতিতে একমাত্র হয়, আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। যে আমাদের ঝান্ডা বইতো, এখন ঝান্ডা ছেড়ে দিয়ে অন্য কোনো দলের ঝান্ডা বইছে, সে আর কোনোদিনও এসে আমাদের দলের ঝান্ডা ধরতেও পারবে না, আমার পাশের চেয়ারে বসতেও পারবে না। এইটা তৃণমূল বিজেপিতে আপনি পাবেন না। প্রতিকূর যে অভিযোগগুলো তুলেছিলেন, সেই অভিযোগগুলো সত্যি মিথ্যেতে আমি যাচ্ছি না, না, ওর মিথ্যে একটা, অভিযোগ। আমি যাচ্ছি মিথ্যে অভিযোগ। আসলে কি হয়, দল ছেড়ে চলে গেলেই এরকম কিছু কথা চলে আসে, এবং এগুলো সব আইপ্যাকের বানানো স্ক্রিপ্ট। কারণ এগুলো আমরা অতীতের ক্ষেত্রেও দেখেছি। কথা হচ্ছে যে যা যা কথাগুলো হয়েছে, যাই কথা হোক, আমি ধরে নিচ্ছি যে পার্টির ভেতরেই কিছু কথা রয়েছে, তো পার্টির ভেতরেই তো বলতে হয়। আপনিও একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আমি আমার একটা জায়গায় কাজ করি, রাজনীতি করি, আপনি পড়ান, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বাইরে মাইক ফুঁকে বলে তো লাভ নেই। আপনার ভেতরে বলতে হবে, ওখানে ওই কথা বলতে হবে। তারপর যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক আর শ্রমিক সম্পর্ক, যেহেতু সে যদি আপনাকে শুষে নেয়, তাহলে আপনাকে বাইরে এসে বলতে হবে যে এরা আমাকে শোষণ করছে, এর বিরুদ্ধে আমার লড়াই। পার্টিতে তো সেই সম্পর্ক নেই মালিক শ্রমিকের। পার্টিতে তো কমরেড টু কমরেড সম্পর্ক হতে পারে, দুজনের সাথে সম্পর্ক বেশি ভালো, দুজনের সাথে কম ভালো, কিন্তু সেইটার জন্যে এই পরিস্থিতি করা এ কখনো উচিত না। বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। 1 বছর আগে সোশ্যাল মিডিয়াতে তৃণমূল সম্পর্কে যা বলেছে, 3 মাস আগে যা বলেছে, আজকে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে উল্টো কথা বললে মানুষের বিশ্বাসযোগ্যতা কি থাকে? শুভেন্দু অধিকারী থাকছে? 2 দিন আগে ঈদে গিয়ে খাওয়া দাওয়া করতেন, এখন রামনবমীতে এসে খাওয়া দাওয়া করছেন, বিশ্বাসযোগ্যতা থাকে? একদমই তাই। এবং এই যে লবির কথা বারবার প্রতিকূল বলে থাকেন, সো আপনি কখনো কোনো লবির আন্ডারে গেছেন? এগুলো আপনি যদি আজ থেকে 20 বছর আগের পত্রিকা বার করেন, 20 বছর আগে যিনি দল ছেড়েছিলেন, আপনি লেখা দেখবেন একদম সেম টু সেম স্ক্রিপ্ট। ওই সেম স্ক্রিপ্ট আবার হচ্ছে যে আজকে একে দিয়ে পড়ানো হচ্ছে। মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে না, কিন্তু এটা ভুল করেছে, যখন বুঝবে দেরি হয়ে গেছে। আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, সৃজন এবং প্রতিকূল রাজ্য কমিটির সদস্য ছিলেন, আপনি জেলা কমিটির নেতা, কোথাও দুঃখ হয়নি কখনো? না, নেভার। কেন দুঃখ হবে? আমাকে যিনি রাজনীতিতে এনেছিলেন তিনি কোনোদিন জেলা কমিটি মেম্বারও হননি। এইটা বামপন্থী রাজনীতির চালু জিনিস, যে আমি হাত ধরে কাউকে একজনকে নিয়ে এলাম, তাকে রাজনীতি শেখালাম, তাকে আরো সামনের দিকে এগিয়ে দিলাম, সে কত দূরে গিয়ে পৌঁছালো, সেইটা আমাদের একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। তৃণমূল বিজেপির মতো না যে কাঁকড়ার মতো টেনে ধরতে হয় যে তুই কি যাবি রে, আমি তো চলে যাই। এখন এই চারপাশে দেখছি প্রচারের মধ্যে এর গোসা, ওর গোসা, এর কি জানো, ভোট এলেই হচ্ছে স্যাচুরেশন কম হয়ে যাচ্ছে, মাথায় অক্সিজেন কম যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালের জায়গায় অন্য পার্টি অফিসে ভর্তি হতে হচ্ছে। বামপন্থী রাজনীতিতে এগুলো কোনো দিন ছিল না, কোনো দিনও না। মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী চাইলে এবারের ভোটে দাঁড়াতে পারতেন না, না, ওরকম কোনো ব্যাপার থাকে না বামপন্থী রাজনীতি। ওটা আসলে বাইরে থেকে একটা বেলুন ফুলিয়ে দেখানো হয়। হ্যাঁ, থাকে মতাদর্শগত ফারাক থাকে, চর্চা থাকে, ঝগড়াঝাটি থাকে, ব্যাপক থাকে, যে কোনো বামপন্থী রাজনীতি তাই থাকা উচিত। ওরকম তৃণমূল বিজেপির মতো জো হুজুর বলে আমাদের কাজ হয় না। কিন্তু সেইটাকে ব্যক্তিগত ঝগড়া হিসেবে নিয়ে নেওয়া, এটা মিডিয়ার একাংশের স্টাইল হয়ে গেছে। আপনার ঝগড়া হয়েছে কখনো কারোর সাথে? কত হয়। আপনি আজকে মিছিলে কত লোকের সাথে যে আমি হেসে হেসে কথা বলছি, আপনি দেখবেন 2 দিন আগেই হয়তো মিটিং এ তার সাথে আমি ঝগড়া করেছি যে মিছিলটা বাঁ দিক দিয়ে যেতে মানে ডান দিক দিয়ে যেতে, যে আগে অমুক পাড়ায় প্রচার হবে না তমুক পাড়ায় প্রচার। এইগুলো আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। এই বিতর্ক করতে 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 করতেই আমরা একটা জায়গায় এসে পৌঁছাই। কিন্তু এই বিতর্কটা চালু রাখতে হবে, এইটা আমাদের ছোটবেলার শিক্ষা, যে রাজনীতিতে বিতর্ক করতে হবে। আজ সকালেও একজনের সাথে হয়েছে,
সে বললো যে আপনি খুবই ভালো, আপনাকে কিন্তু ভোট দেবো না, আমি অমুককে ভোট দেবো। আচ্ছা, এবার তার সাথেই রাস্তায় দাঁড়িয়ে আমি 10 মিনিট বিতর্ক করলাম, খুবই এরকম হাসি মুখে বিতর্ক করেছি, আমি যেরকম হাসি আর কি, হাসি মুখে বিতর্ক করলাম, উনি ওনার যুক্তি আমি আমার যুক্তি। 10 মিনিটের শেষে এবার লোকজন তারা দিচ্ছে যে আরে আরো 2 কিলোমিটার বাকি আছে। আমি বললাম ঠিক আছে আসছি, আপনাকে আমি আমার কথাটা বলে গেলাম। বলছি ঠিক আছে, আমি খানিকটা ভেবে দেখবো। হ্যাঁ মানে খানিকটা একটু ইয়ে হলেন আর কি। তাহলে এইটাই আমাদের গোটা সময়ের কাজ, যে ধরে 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 মানুষের সাথে কথা বলা, বোঝা। নাহলে এই যে এইটা খুব সহজে লোকের মধ্যে কোনো একটা কথা ঢুকিয়ে দেয়, তো সেইটা টেনে বার করাটা কঠিন কাজ, সেই কঠিন কাজই আমরা করছি। একদমই তাই, কারণ সোশ্যাল মিডিয়া এখন তো ড্রাগের মতো হয়ে গেছে মানুষের কাছে। সত্যি মিথ্যে কিছু হিসেব হয় না, কোনটা অরিজিনাল কোনটা ফেক কোনো হিসেব হচ্ছে না। সবাই ওটা বিশ্বাস করে নিচ্ছে, ভরসা করে নিচ্ছে, সেই নিয়ে ঝগড়াঝাটি করে দিচ্ছে। কলকাতা যবে থেকে আপনার নাম উঠে এসেছে তবে থেকে কিন্তু আপনি একদম শিরোনামে খবরের। তো এই ব্যাপারটা হঠাৎ করে এই প্রচারটা, এই মিডিয়ার লাইমলাইটটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মিডিয়ার লাইমলাইট যদি আপনি পানিহাটি বিধানসভার ক্ষেত্রে বলেন, সেটা কিন্তু ন্যায় বিচারের দাবির জন্যই উঠে এসছে। তাতে ব্যক্তি কলতান দাশগুপ্তের ক্রেডিট মানে চারানাও নয়। অভয়ার বিচার হবে কি হবে না, কে দেবে কে দেবে না, এইটা নিয়েই কিন্তু পানিহাটিতে গোটা লাইমলাইটটা আছে বলে আমাদের মনে হয়। আমাকে আগে কয়েকজন বলেছেন আপনি আন্দোলনের মুখ, আমি বললাম যে হতেই পারে না। আপনার যদি ওটাকে কি বলে এরিয়াল ভিউ নাকি, হ্যাঁ ওই যে ড্রোনে যেটা নেয়, ওই এরিয়াল ভিউতে যদি আপনি শ্যামবাজারের জমায়েত দেখেন, পানিহাটি ট্রাফিক মোড়ের জমায়েত দেখেন, মুম্বাইয়ের জমায়েত দেখেন, লাস ভেগাসের জমায়েত দেখেন রাত দখলের, ওইটাই আসলে আন্দোলনের মুখ। আমরা তার মধ্যে কোথাও 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 ছিলাম, কিন্তু আমাদের বাইরে আরো লক্ষ লক্ষ মানুষ ছিল যাদের হয়তো আমি আপনি চিনিও না। কারুর চাকরি চলে গিয়েছে এই কাজ, এই আন্দোলন ইত্যাদি করতে গিয়ে, কারুর পানিশমেন্ট পোস্টিং হয়ে গিয়েছে, কাউকে অন ডিউটি বারংবার ডাক্তারের পুলিশের কাছে হাজিরা দিতে হয়েছে, কাউকে তার এলাকায় নানা রকম ভাবে একঘরে করা হয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও তারা লেগে পড়েছিলেন যে বিচারটা চাই। পানিহাটিতে যা এই প্রচারের আলো পড়ছে সেটা ওইটার জন্য আসলে, যে বিচার কি সত্যি বিজেপি দিতে পারবে? আমরা তো মনে করছি পারবে না। কেন মনে করছেন আপনারা যে পারবেন? বিজেপি যদি বিচার দিতে পারতো তাহলে কুলদীপ সিং সেঙ্গারের বিচার দিয়ে দিত। বিজেপি যদি বিচার দিতে পারতো তাহলে ব্রিজভূষণ শরণ সিং এর বিচার করে দিত। বিজেপি বিচার দিতে পারলে গোটা দেশ জুড়ে এত নারী নির্যাতনের ঘটনা, আর বিজেপি হচ্ছে ধর্ষকদের মালা পরিয়ে বাড়িতে মিছিল করে নিয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটতো না। উন্নাওয়ের ঘটনা আপনি জানেন। বিজেপি যদি বিচার দিতে পারতো তাহলে গৌরী লঙ্কেশের হত্যার ঘটনার বিচার হয়ে যেত, দাভোলকার পানসারে কালবুর্গির বিচার হয়ে যেত। ওরা সেটা পারবে না বলেই এখানে পরিবেশ পরিস্থিতি নষ্ট করার খেলা খেলছে। আপনি এই ব্যাপারে নিশ্চিত? আপনি নিজের চোখে দেখেন। আমার কথা হচ্ছে যে শ্রীমতী রত্না দেবনাথ সিবিআইকে 50টা প্রশ্ন করেছিলেন, 50টা প্রশ্নের জবাব এখনো আসেনি। সিবিআই তার হলফনামা বদলে ফেলেছিল গত ডিসেম্বরে। কার নির্দেশে, কার ফোনে, কার কোথায় হলফনামা বদলে ফেললো কেউ জানতে পারেননি। শ্রীমতী রত্না দেবনাথ পশ্চিমবাংলা পুলিশের ওপর ভরসা না রেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে আপনি আমাদের সাথে একটু দেখা করুন, আমাদের এদের ওপর ভরসা নেই। কারুর থাকার কথা না, তৃণমূলের পুলিশের ওপর কারুরই ভরসা থাকার কথা না। স্বরাষ্ট্রমন্ত্রী এই আজকে এই যতটা বাজে আর কি, ততক্ষণ পর্যন্ত এসে কিন্তু ওনার সাথে দেখা করেননি। এই রকম বিরলতম অপরাধ, গোটা পৃথিবীতে কত জায়গায় এই নিয়ে রাত দখল হলো, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেখা করলেন না কেন? এই প্রশ্নের উত্তর গোটা পানিহাটির মানুষ কেন, গোটা ভারতবর্ষের মানুষ চায় বিজেপির থেকে, যে কেন এই হিরণ্ময় নীরবতা। এই যে অভয়ার মা, তিনি দাঁড়ালেন ভোটে, তাও আবার বিজেপির থেকে, এই বিষয়টা কি আপনাকে আঘাত করেছে? বামপন্থীদের ব্যক্তিগত আঘাত, অনুভূতি, আবেগ, এটা তো আলাদা আমি প্রশ্ন। কিন্তু একদম ব্যক্তিগত অনুভূতির কথাই জিজ্ঞাসা করছি। আমি তো কলকাতা প্রার্থী তো আর কোনো ব্যক্তি প্রার্থী নই, আমি আমার রাজনীতিকে রিপ্রেজেন্ট করছি, তো তাহলে এটা ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার জায়গা নয়। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি যে মীনাক্ষী, আমি, ধ্রুব, দেবাঞ্জন, প্রণয়, আরো আরো অনেক অনেক কমরেড ছিলেন, আমি সবার নাম বলতে পারছি না, ফলে মানে আমারই খারাপ লাগে। কারণ আপনাকে জেলেও যেতে হয়েছিল। হ্যাঁ, মানে যখন আমরা গাড়ি আটকালাম তখন তো আমরা নামটুকুও জানতাম না, বাড়ি কোথায় তাও জানতাম না, রাজনীতি তো অনেক দূরের কথা। যখন রাত দখল হলো, আপনি এসছিলেন, আপনি এসছিলেন, আপনি এসছিলেন, তারা কেউ জেনে এসছিলেন যে আচ্ছা ওখানে কলতান থাকবে, তাহলে আমি যাব না, এইরকম কখনো হয়নি, বরং উল্টোটা হয়েছিল।
যে বিজেপি গোটা দেশ জুড়ে এই ঘটনা ঘটাচ্ছে, সেই বিজেপির লোকেদেরকে বলেছিল যে বাবা আপনারা আসুন, আপনারা গোটা দেশে কিছু করতে পারেননি, এখানেও পারবেন না, আপনারা আসুন। বিজেপির নেতাদের সরে যেতে হয়েছিল, কারণ গোটা দেশে ওরা নারী নির্যাতনের বিরুদ্ধে কোনো সদর্থক ব্যবস্থা নেয়নি। যেদিন রাত দখল হলো, দ্রোহের কার্নিভাল হলো, তখনও কিন্তু কে কোন রাজনীতিতে আসবেন না আসবেন এটা জানা ছিল না। এখন এই ইন্টারভিউ চলাকালীন যদি ওই কমরেড এসছে, ও যদি আমায় খবর দেয় যে আরেকটা এরকম একটা ঘটনা ঘটেছে, এক্ষুনি যেতে হবে, আমরা আবার গিয়ে গাড়ি আটকাবো, আবার রাত দখল করবো, এই প্রতিবাদের অধিকারটা আমাদেরকে কেউ কেড়ে নিতে পারবে না। যে ঘটনাটার কথা বললেন কলকান্দা, আমি সেই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। এই ঘটনার রাতটা আপনার মনে আছে? হ্যাঁ, প্রতিটা মুহূর্ত। বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানানোর মিছিল ছিল, তো সেই মিছিল নিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি দীনেশ মজুমদার ভবন, তখন আমাদের ডিওয়াইফআই অফিস তার সামনে দিয়ে, তখনই এই খবরটা প্রথম পেয়েছি যে এরকম একটা কিছু ঘটনা ঘটেছে, আমাদের একটু যেতে হবে। আমরা কয়েকজন দেহদান হয়ে গেল, তারপর দৌড়েছি, রাস্তাঘাট ব্যাপক জ্যাম। খবরটা আপনার কাছে দিল কে? মীনাক্ষী। আচ্ছা। ব্যাপক জ্যাম রাস্তাঘাট, একটা অটো বা কিছু একটা ধরে বোধহয় নাকি, হ্যাঁ একটা অটো ধরে গলি 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 দিয়ে গিয়ে পৌঁছাল। চারিদিকে একটা অদ্ভুত অদ্ভুত নীরবতা, মানে এই ভাবা যায় না আর কি। জঙ্গলের ভেতরে বোধহয় এইরকম নীরবতা থাকে, সবাই ফিসফাস করে কথা বলছে, বেশি কথা বলছে না, এরকম একটা সন্ত্রস্ত ভাব। আচ্ছা। মীনাক্ষী বলল যে পুলিশের কাছে গিয়ে যে আমরা একটু কথা বলতে চাই পরিবারের সাথে। না হবে না, ওরা নেই, এই নেই, ওই নেই, অমুক তমুক, একটু কথা বলতে কি অসুবিধা আছে। তো এইটাতেই পুলিশ বুঝলো যে এবার সতর্ক হওয়ার সময় এসছে, সম্ভবত মীনাক্ষী গিয়ে ইয়ে করলোতে। কিছুক্ষণের পর আমরা কথা বলছি, কি হতে পারে, কোথায় বাড়ি, কি খবরাখবর নেওয়ার চেষ্টা করছি, তখন সবটা পাওয়া যায়নি। হঠাৎ করে দেখলাম প্রচুর পুলিশ ভ্যানে ছেয়ে গেল, প্রচুর পুলিশ বাইরে থেকে চলে এলেন, বড় বড় অফিসার, অমুক তমুক, হুটার বাজিয়ে হুশ করে গাড়িটা বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আমাদের ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা ভেবেছি যে কি এত এই তাড়াহুড়োটা দেখে কিরকম একটা ভেতরেই অস্বস্তি হচ্ছিল, যে এর ভেতরে কিছু একটা গন্ডগোল আছে, দাঁড় করিয়ে দাও। তারপরে গাড়ি আটকানো, তারপরে ঝগড়াঝাটি, মারামারি। মীনাক্ষীকে তো পুরুষ পুলিশ কার্যত টেনে হিচড়ে ধাক্কা মেরে সরিয়েছে। সেই ছবিটা আমরা দেখেছি, সেই ছবি আছে, ভিডিও আছে, কিন্তু তার কোনো শাস্তি হলো না। কিন্তু এখন এই ঘটনা একাধিকবার মীনাক্ষীর সাথে ঘটেছে, আনিস খানের সময় ঘটেছে, এই সময় ঘটেছে, কোনো শাস্তি হয়নি পুলিশের, অপরাধী পুলিশের। ধাক্কা দিয়ে একেবারে গ্রিন জোন করে নিয়ে যাওয়া। তারপরে এইখানে এলো, এইখানে আত্মীয়ের সই কে করলেন? কোনো আত্মীয় সই করেননি, কিন্তু যে একে দাহ করা হবে আত্মীয়ের সই কোনো আত্মীয় করেননি, এখানকার সব তৃণমূলের নেতারা করেছিলেন। এলাকায় যাদের বাড়ি, ওর আশেপাশে একদম পাড়ার মধ্যে তো ওর বাড়ি, এলাকায় আশেপাশে যাদের বাড়ি তারা তাদের বাড়ি ঢুকতে পারছেন না। বামপন্থী কর্মীদের তো ছেড়ে দিন, যেতেই দেওয়া হচ্ছে না। পুলিশ আর তৃণমূলের গুন্ডা পুরো কভার করে ফেলেছে জায়গা, কাউকে ঢুকতে দেওয়া হবে না। আবার ওই প্রান্তের বাড়ি থেকে আবার প্রায় কার্যত গ্রিন জোন করে শ্মশানঘাটে নিয়ে গিয়ে সেটা পুড়িয়ে দেওয়া হয়ে গেল, কারণ ওপরতলার কিছু নির্দেশ আছে বলে। এই ঘটনায় একটা জিনিস জানতে চাইবো কলকান্দা, সেটা হচ্ছে আমরা আইপিএস হুমায়ুন কবিরের ইন্টারভিউ করেছিলাম এবং উনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে যখনই এরকম কোনো ঘটনা হয় পুলিশের ফার্স্ট কাজ হচ্ছে মানে যা যা ফরেনসিক করবে সেই সমস্ত কিছু নিয়ে তারপর দেহ পুড়িয়ে ফেলা, তার কারণ সেটাকে ঘিরে উত্তেজনা তৈরি হবে। না, পুড়িয়ে ফেলা হবে কেন? যদি কোনো পুড়িয়ে ফেলা হলে যদি কোনো তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় তাহলে সেটাকে ফরেনসিক তার আগে তার কাজ করে নেবে, কিন্তু তারপরে সেই দেহটা আগে কাজ রাখা করে যাবে নেবে, না। এটা হয়তো উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ফরেনসিকটা কোথায় হবে না হবে, বাইরে কোথাও হবে কিনা, না নিজেদের কন্ট্রোলের জায়গায় হবে, তৃণমূলের মধ্যে তো এইসবও ব্যাপার থাকে। আরজি করেই ফরেনসিকটা হলো, আরজি করের এই ঘটনা ঘটেছে, অন্য কোথাও ফরেনসিক হলে কি হতো এটা তো আমরা এখন আর জানতে পারবো না, তাই না? এইটা একটা বিরাট ষড়যন্ত্র, এখনো অবধি আমরা জানতে পারিনি গোটা ষড়যন্ত্রটা কি, আসলে এর মধ্যে কি কি যুক্ত আছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে কি বুঝতে পারছিলেন যে ষড়যন্ত্রটা এতটা গভীর? না 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 না, তখন তো একটা হঠাৎ করে ঘটনা ঘটেছে, তখন তো ভালো বুঝতেও পারছিলাম না যে ধর্ষণ এবং খুন না অন্য কিছু নির্যাতন অমুক, তো ভালো করে তো জানতেও পারছিলাম না। তখন মনে হয়েছিল যে কিছু একটা অন্যায় হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, আটকাতে হবে। তারপরে আস্তে 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 পেঁয়াজের খোসার মতো কিছুটা খুলতে থাকলো, কিন্তু আমরা মনে করছি যে এখনো পেঁয়াজের খোসা পুরোটা খোলেনি, এখনো পুরো ষড়যন্ত্রটা কি হয়েছিল জানা যায়নি। বিরাট ষড়যন্ত্র না হলে তৃণমূলের এক নেতাকে কলকাতা পুলিশের অফিসার তিনি কখনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে প্রেস কনফারেন্সে দেখাতেন না।
বিরাট ষড়যন্ত্র না হলে মালদা জলপাইগুড়ি থেকে সেই রাতের ট্রেনেই কলকাতায় এসে পরের দিন সকালে তৃণমূলের নেতা ডাক্তাররা ভোরবেলা ওইখানে হাজির হয়ে যেতে পারতেন। এবার আমি একটা অডিও শোনাবো আপনাকে। কি করবো, মাথা মাথা ফাটানোটা ঠিক হবে? দেখ, খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে আপনি কি সরাসরি মবের মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছিল? কি এটা হচ্ছিল বামপন্থীরা কোনোদিন করেনি, কোনোদিন করবেও না। এটা এডিটেড, প্রথম কথা। এডিটেড? হ্যাঁ। দ্বিতীয় কথা, এইটা নিয়ে মামলা তো চলছে। আমি ভোটের 2 মাস আগে হাজিরা দিয়ে এসেছি, আবার ভোটের 1 মাস পর যাব। মামলা চলুক। আপনি প্রমাণ করতে পারবেন যে এটা এডিটেড? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, মামলা চলুক। আমাদের তরফ থেকেও যা প্রমাণ ইত্যাদি জোগাড় হয়েছে সেগুলো আমাদের কাছে আছে। কণ্ঠস্বর ইত্যাদি সম্পর্কিত যা ওরা চেয়েছিলেন সবই আমরা দিয়েছি। আমাদের তো কাকুর কণ্ঠস্বরের মতো ব্যাপার নেই, সবই আমরা দিয়েছি। মামলা চলুক। মামলা চলতে 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 একদিনেই সত্যটা বেরোবি। তার আগে আমি যা বলবো সেটা তো আমার মুখের কথা হবে। অবশ্যই আমি চাইছি যে এই মামলাটা চলুক এবং মামলাটা চলতে চলতে সত্যিটা বেরোক। পুলিশ ঠিক কি কি অভিযোগে আপনাকে গ্রেফতার করেছিল? আমি জানি না তো। সকালবেলা মানে অদ্ভুত আপনি সিস্টেম জানতে আর কি। চাননি? কে কথা বলবে? কথাই তো বলছিল নাকি। সকাল থেকে আমি অনেকবার কথা বলেছি। আসলে সেই দিন আমার মায়ের ডাক্তার দেখানো ছিল। আচ্ছা। তো আমি তাদেরকে বললাম, খুব স্বাভাবিক তাদের দৃষ্টিভঙ্গি হয়তো মানে নিয়ম নিশ্চয়ই তাই যে ফোন ব্যবহার করা যাবে না। আমি এইটুকু অন্তত বলে দিতে পারি যে আজকে বলে দিই যে আজকে ডাক্তারটা দেখানো হবে না। তো যাই হোক, সেটা এলাও হয়নি, তাদের নিয়ম কানুন, আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু উকিলের সাথে দেখা করতে দিন এইটাও দুপুরবেলা পর্যন্ত হয়ে ওঠেনি। আমার ধারণা সাজানো ফাজানোতে একটু টাইম লাগছিল বোধহয়, পুলিশের হঠাৎ করে ঠিক হয়েছিল বোধহয়। আর যে স্টাইলে পুলিশ কর্মীরা এসছিলেন সেইটা না হলেও সম্ভবত হতো, কারণ তারা যদি আমাকে এমনিই ডাকতেন আমি এমনিই চলে যেতাম। রাত সকালবেলা বাড়ি ফিরছি লালবাজারের অবস্থান থেকে ফিরে, পুলিশের গাড়িটা এসে সামনে মাঝ রাস্তায় আমাদের গাড়িকে ওভারটেক করে যেন সিনেমা হয়ে ওরকম দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে সব সিভিল ড্রেসে ভদ্রলোকেরা এসে বললেন চলুন আপনাকে যেতে হবে অমুক তমুক ইত্যাদি। এবার এইটা করেছেন, ওনাদের খুব ভালো লেগেছিল হয়তো করতে, কিন্তু এইটা না করলে আমাকে এমনি যদি ডাকতেন আমি এমনি চলে যেতাম। অন্যান্য কতগুলো মামলায় তো এমনি কোর্টে হাজিরার পরে আমি এমনি যাই, আলাদা করে বলতে হয় না তো। কতদিন ছিলেন জেলে? 6 দিন। আমি যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইন্টারভিউ করেছিলাম তখন উনি ইন্টারভিউতে বলেছিলেন যে উনি রুটি আর কুমড়োর তরকারি খেয়েছিলেন জেলে। আমারও সেম আপনি কি মেনু, খেয়েছিলেন? সেম মেনু। এটা একটা কোইন্সিডেন্ট সম্ভবত, কিন্তু সেম মেনু। দুপুরবেলা ভাত আর কুমড়োর তরকারি, রাতে ওই কুমড়োর তরকারিটাই রুটি দিয়ে। আচ্ছা। আর জেলে থাকার কোন মুহূর্তটা মনে আছে খুব বলবো? প্রয়োজনীয় অভিজ্ঞতা, অন্তত বামপন্থী রাজনীতির জীবনে এই অভিজ্ঞতাটার প্রয়োজন। প্রয়োজনীয় অভিজ্ঞতা কেন? বামপন্থী রাজনীতি তো কোন ভালো মন্দ কখন হয়তো বলা যায় না। এই বামপন্থী রাজনীতি নকশাল আন্দোলন দেখেছে, 70-77 দেখেছে, তারও আগের খারাপ সময় দেখেছে, তো 2011 পরবর্তী সময়ও তারা দেখেছে। ফলে কোন সময় যে রাষ্ট্র কোন ষড়যন্ত্র করবে সেটা বলা যায়। ফলে জেলে থাকার অভিজ্ঞতা বামপন্থীদের জন্য খুবই প্রয়োজনীয়। রোজই যে আমি বালিশ মাথায় দিয়ে ঘুমোতে পারবোই, এইটা বামপন্থী রাজনীতির জীবনে হবে না। আমার বাড়ির লোক ভাবতেন যে বালিশ ছাড়া তো কেউই ঘুমাতে পারে না, কিন্তু আমি 6 দিনে প্র্যাকটিস করেছি যে কিভাবে বালিশ ছাড়া এমনি ঘুমিয়ে পড়া যায়, দিব্যি ঘুম হয়, অসুবিধা কিছু নেই। জেলে দিব্যি ঘুম হয়েছিল? হ্যাঁ। মশার কামড় খেতে হয়নি? সে তো পার্ট অফ দ্য লাইফ, ওটা খুব অসুবিধা কিছু নেই। আপনি যখন জেলে ছিলেন সেই সময় কি পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে আপনাকে পানিহাটি থেকে প্রার্থী করবে? না না, ওরকম তাই হয় নাকি? এগুলো আমাদের তখন এত আগে ভাবনা হয় নাকি? আমার ধারণা ভাবনাটা শেষ কয়েকদিনের মধ্যে মিটিং করে ঠিক হয়েছে। আমরা যখন জেলে ছিলাম, আমি যখন জেলে ছিলাম, আমরা যখন আন্দোলন করেছিলাম, আমরা যখন দ্রোহের কার্নিভাল করেছিলাম, রাস্তায় মিছিল করেছিলাম, যখন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি 2013 সাল থেকে টানা, তখনও ওই রকম হিসেব করে হয়নি যে একে তাহলে অমুক জায়গায় অমুক করে। এটা নির্বাচনের আগে একটা মিটিং হয়, সিদ্ধান্ত হয়। সেই আপনার নিজস্ব কোনো প্রেফারেন্স ছিল নাকি আপনি খুশি ভীষণ? পার্টির কাছে আমাদের কোনোদিনই কোনো প্রেফারেন্স থাকে না। আমরা এইভাবেই রাজনীতি শিখি যে পার্টির কাছে কোনো প্রেফারেন্স থাকে না। এটাও একটা খুব সুন্দর গল্প আমাদের নেতারা বলতেন যে স্বেচ্ছাসেবকদের কাজ কি, যে আমার এই দুটো হাত, এইটা আমি এনে পার্টিকে দিয়েছি যে তুমি এইটাকে তোমার মতো করে ব্যবহার করে ফেল। তাহলে এই যে স্বেচ্ছায় আমি কাজ করতে এসছি, তাহলে এইটা আমি পার্টিকে দিলাম, পার্টি তার মতো করে এটাকে ব্যবহার করবে। দাদা, এটা শোনা যায় যে পানিহাটি থেকে নাকি মীনাক্ষীকে আগে ভাবা হয়েছিল। এইটা আমার জানা নেই, মীনাক্ষী হলেও খুবই ভালো হতো পানিহাটি। তো সেই সময় আপনাকে কোথা থেকে দেওয়া হতো? আপনার কিছু মাথায় আছে? দিতেই হবে এরকম কোনো কথা নেই তো। না দিলেও ওকে। এই যে আমি আপনাকে সৃজনের গল্প বললাম, আপনি সৃজনের পাশে বিকেলের মিছিলে শতরূপকেও দেখবেন, তারও কথা বললাম।
তাহলে প্রতিবার দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। 24শে মীনাক্ষী কোথাও লোকসভায় ক্যান্ডিডেট হয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে জুড়ে প্রচার করেছে। তাহলে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। যেই সময় অভয়ার কেসটা হলো, পুরো কলকাতায় একটা অদ্ভুত রকম নিস্তব্ধতা। সেই সময় আপনার মেয়ের জন্ম, তো বাবা হিসাবে আপনার সেই সময়টা কিরকম লেগেছিল? আবার ব্যক্তিগত অনুভূতির জায়গা, এমনি যে কোনো সন্তানের বাবা হতে পারার অনুভূতিটা, আমি খুব ভালো কবি সাহিত্যিক তো নই, আমি এটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারা আমার পক্ষে মুশকিল। কিন্তু একটা অন্যরকম ভালো লাগা আর কি, এবং মানে খুবই আবেগ বিবর্জিত লোকেরও আবেগ একেবারে নাকের ওপর দিয়ে উঠে যাওয়ার মতন ব্যবস্থা। এবং তার আগে ওই জেল যাত্রা ইত্যাদি এইসব ছিল, তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম। ফলে হ্যাঁ, মানে জামিন পাওয়ার 6 দিনের মাথায় হচ্ছে যে মেয়ে হয়েছিল, ফলে একটা ব্যাপক অন্যরকম ভাবনা ছিল। এবং সেই সময় মানুষের ভালোবাসা কিছু দেখেছিলাম আমাদের প্রতি, মানুষের সেই সময় ভালোবাসা সোশ্যাল মিডিয়া জুড়ে, রাস্তাঘাটে, এটা ওটাই যা ছিল, মানে একসাথে এই তো অনেক ভালোবাসার রকম আবেগ কাজ করছিল। হ্যাঁ, মানে এই ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারবো কিনা, এইটা আমার মাথার মধ্যে খুব হ্যামার করতো আর কি, যে এই ভালোবাসার যোগ্য হয়ে উঠতে হবে। আর কখনো মনে হয়নি যে পশ্চিমবঙ্গটা আগামী দিনে মহিলাদের জন্য কতটা সেফ, সেটা মনে হয়নি? পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য একেবারে সেফ নয় বলেই সিপিআইএম অ্যাজ এ পার্টি তারা মহিলাদের সেলফ ডিফেন্সের ট্রেনিং দিতে বাধ্য হচ্ছে। এটা সিপিআইএম এর আগে কখনো প্রয়োজন হয়নি। এই উত্তরপাড়ায় বলুন, দাসপুরে বলুন, এখানে ওখানে বলুন, মেয়েদের ব্রিগেড, তারা মেয়েদেরকে আত্মরক্ষার ট্রেনিং দিচ্ছে, মার্শাল আর্ট, সেলফ ডিফেন্স ইত্যাদি। কেন দিচ্ছে? কারণ গত 15 বছরের এটা বাস্তব যে এখানে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে পারা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব নয়। ফলে তারা বাঁচবেন কিভাবে? কেন বলছেন এটা সম্ভব নয়? আপনি একটা ঘটনা দেখান, পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, আরজিকর, সাউথ ক্যালকাটা ল কলেজ, আরও হয়তো 10টা নাম আমি ভুলে গেছি। এই কটা ঘটনায় অভিযুক্তদের শাস্তি কটা ক্ষেত্রে হয়েছে? একেবারে হাতরাস, উন্নাও, কাঠুয়ার মতনই হয়নি। বিজেপিকে বললে ওরা পশ্চিমবঙ্গ দেখায়, তৃণমূলকে বললে ওরা দেশ দেখায়, কিন্তু কেউই নিজেদের ঘরে কি চলছে সেটার হিসেব রাখে না। ফলে মহিলারা বিপর্যস্ত, ভীত সন্ত্রস্ত অবস্থায় মহিলাদের বাঁচতে হবে কেন? তার জন্যই এই সেলফ ডিফেন্সের ট্রেনিং। সেটা হয়তো আমার মেয়েকে, আপনার মেয়েকেও দিতে হবে ভবিষ্যতে, যদি এই পরিবেশ থাকে। আমরা সেই জন্যই লড়ছি। ওই আমাদের এখন তো সিলেবাসের অবস্থা খুব খারাপ সরকারি স্কুলের। আমাদের সময় সিলেবাসে ছিল না ওই যে ঈশ্বর পাটনির কবিতার ইয়েটা, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে আমাদের সন্তানরা যেন দুধে ভাতে থাকতে পারে, তার জন্যই আসলে এই ঘাম ঝরিয়ে লড়াই। আমি আরেকটা ভিডিও দেখাবো গলাকান্দা আপনাকে। এদের স্বভাব, এই যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে, বিচারের জন্য কি করেছে, বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। এখনো তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এদের স্বভাব। এটাতে তো দেখাই যাচ্ছে যে সরাসরি টার্গেট আপনি, তো আপনি কি বলবেন এটাতে? না, কাউকে নিয়েই আমার কিছু বলার নেই। আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ যদি করেন, কি মীনাক্ষীকে করেন, কি সেলিমদাকে করেন, আমাদেরও পাল্টা ব্যক্তিগত আক্রমণ করতে হবে। আমরা সেই রুচি, শিক্ষা কোনোটাই পাইনি, পরিবার থেকেও পাইনি, রাজনীতি থেকেও পাইনি। আমরা খালি এই কথাটা জানি যে আমরা যখন পার্ক স্ট্রিটের ঘটনার প্রতিবাদ করেছি, কামদুনির প্রতিবাদ করেছি, তখন আসলে ভবিষ্যতে কে কোন রাজনীতিতে যাবেন ওটা ভেবে করিনি। আগামীকালও কোনো এরকম প্রতিবাদ করলেও সেটা এইটা ভেবে করব না। আর কে কি করবে না করবে আমরা জানি না। আমি খালি আপনাকে এইটুকু বলতে পারি যে ওই ফাইল প্রয়োজনে কবর থেকে তুলে এনে বামপন্থীরা এই ঘটনার বিচার করবে, কারণ এর পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। যারা আজকে বলছে, আপনার ভিডিও তো থেকে যাবে, যারা আজকে বলছে তারা আজ থেকে 6 মাস বাদে এই ঘটনার খোঁজ খবর নেবে না, কিন্তু বামপন্থীরা কিন্তু এই ঘটনাটা ছেড়ে দেবে না, এইটা আমি আপনাকে বলতে পারি। অভয়ের বাবা তো সরাসরি আঙুল তুলছে বামপন্থীদের দিকে। সে যে কারুর ব্যক্তিগত রুচির পরিচয়, কিন্তু এই যে আন্দোলন ইত্যাদি সম্পর্কে যা কথা আমি শুনলাম, গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে, পৃথিবী জুড়ে যে মানুষ আন্দোলন করেছিলেন তারা সবাই বামপন্থী নন। এই আন্দোলনের সময় কিছু লোকের সাথে আলাপ হয়েছিল। এখন একটি ছেলে সুইডেনে থাকে, তার সাথে ওই আন্দোলনের সময়ই আমার আলাপ। সে আমাকে ফোন করেছিল, কেমন আছো, কি করছো, এই ক্যান্ডিডেট হওয়া না হওয়া ইত্যাদি নিয়ে। অনেকদিন পর ফোনে কথা হলো, ফোনটা রাখার পর দেখলাম এখনো ওর হোয়াটসঅ্যাপের ডিপিতে ওইটা রয়ে গেছে যে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়িনি। তাহলে এই যে ছেলেটি বা মেয়েটি, আমি সত্যিই জানি না ও কি রাজনীতি করে,
সেই সময় এরা ওই 1000 লোকের, 5000 লোকের, 10,000 লোকের মিছিলের মধ্যে দেখা, আলাপ, গল্প, আড্ডা, কথাবার্তা, বিদ্রোহ, লড়াই, স্লোগান, এই সবটার মধ্যে রাজনীতি যদি আপনি বলেন তাহলে একটাই রাজনীতি ছিল, যে অভয়াদের বিচার চাই। আর কোনোদিন কাউকে যেন অভয়ার নাম নিয়ে চলতে না হয়। এইটাকে আপনি রাজনীতি বললে রাজনীতি, প্রতিবাদ বললে প্রতিবাদ। আমাদের ছোটবেলায় আমরা এসএফআই করতাম, তখন আশুতোষ কলেজে একটি ছেলের চোখ নষ্ট হয়ে গেছিল তৃণমূলের আক্রমণ। অনিরুদ্ধ চক্রবর্তী বলে একজন ছিলেন, তিনি তার পরের দিন 4 পাতায় একটা গণশক্তিতে লেখা লিখেছিলেন। তার হেডলাইনটা ছিল, চোখ নষ্টের প্রতিবাদ যদি রাজনীতি হয় তো হোক। আমরাও এই কথাই বলছি, যে অভয়ার বিচারের দাবি, অভয়াদের বিচারের দাবি যদি রাজনীতি হয়, তাহলে এই রাজনীতি গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ করবেন। কোনো ষড়যন্ত্র তাকে আটকাতে পারবে না। সেটা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বলুন কলকান্দা, যে যেটার জন্য, যে বিচারের জন্য, যাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের এত লড়াই, তারা যখন এরকম বলছে, তখন ব্যক্তিগতভাবে কতটা খারাপ লাগে, কতটা আঘাত লাগে? নেক্সট টাইম করার ক্ষেত্রে কি মনে হয় যে আবার এইরকম আঘাত পাবো? সেই জায়গাটা আমি জানতে চাইছি, মানে একটা মানুষ হিসাবে আমি জানতে চাইছি। আসলে আমরা তো এখন আর এত ছোট নই যে ওর ব্যাট আমাকে দিল না বলে কাল থেকে আর ওর সাথে খেলবো না, সেই জায়গায় আমরা নেই। আমরা কিন্তু যখন কোনো আন্দোলনে এসছি, তখন সেই আন্দোলনের মধ্যে পরে কারা আমাদের সম্পর্কে খারাপ কথা বলবেন সেটা ভেবে আসি। এখানে কারার সাথে কিন্তু আর 5টা লোকের তুলনা নয়, এটা যার জন্য আপনি প্রতিবাদ করেছেন তার মা বাবা। আমরা প্রতিবাদ করেছি ঘটনাটার বিরুদ্ধে। এটা একটা বিরাট ষড়যন্ত্র। আর 5টা ঘটনার থেকে এইটা বেশি লোককে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। কেন গিয়েছিল? সেইটার রুট কজে ঢুকলে আপনি দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে বাবা, এটা তো তাহলে একটা বিরাট কিছু একটা ষড়যন্ত্র আছে এটার মধ্যে। তাহলে ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়েছি। এই রাষ্ট্র ব্যবস্থা যা আসলে গোটাটাকে কি আত্মহত্যা না কি বলে চালিয়ে দিতে চেয়েছিল, তার বিরুদ্ধে আমরা লড়েছি। যে গোটা দেশের সরকার এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো সিবিআই টিবিআই কে দিয়ে, তার বিরুদ্ধে আমরা লড়েছি। কেন ধামাচাপা হলো? সিবিআই আজ অব্দি পশ্চিমবাংলায় আসার পর একটা তদন্ত শেষ করে উঠতে পারলো না। কেন? এমনি যাদের জেলে থাকার কথা, তারা আমার এই বাঁদিকের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে ভোট চাইছেন, ডান দিকের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে ভোট চাইছেন, তাদের তো জেলে থাকার কথা ছিল। তাহলে সিবিআই কেন এইটা করলো? তাহলে বিজেপি কেন সাহায্য করছে তৃণমূলকে? এইটাই আমরা মানুষের কাছে বলছি, যে এইটা ব্যক্তিগত খারাপ লাগার জায়গার থেকে অনেক বেশি গভীর সমস্যা। ব্যক্তিগত খারাপ লাগা কি, আজকে একটু মন খারাপ হবে, যে একটু বেশি আবেগী সে কান্নাকাটি করবে, আমার হয়তো মুখটা একটু পাথরের মতো হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, ঘুমোলে পর আবার একটু মন খারাপ সময়ের সাথে সাথে কমে যাবে, হ্যাঁ, সময় ক্ষত খানিকটা সারিয়ে দেবে, সেটা এক জিনিস। কিন্তু এইটা তা নয় তো। আজকে উনি সিবিআইয়ের গায়ে যে প্রশ্নগুলো করলেন, তার জবাবটা কবে পাবো? এই প্রশ্ন শুধু ওনার বা শুধু আমার নয়, কিন্তু বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন না কিন্তু ওই রাত দখলে এসেছিলেন সেই মানুষেরও এই প্রশ্ন। এরকম মানুষ আমরা দেখেছি তো, যে তীব্র বিতর্ক তাদের সাথে হয়েছে। তারা বলে, কিন্তু ওই মিছিলে আমরা পাশাপাশি হেঁটেছি, হাঁটবো, আবারও ভবিষ্যতে হাঁটবো। এই ভরসাটা পশ্চিমবাংলার মানুষের রাজনীতি সম্পর্কে, রাজনীতি সচেতনতা সম্পর্কে আমাদের এই ভরসা আছে। যে মানুষ আমাদেরকে গাল দেন যে এই সিপিআইএম অমুক খারাপ, তমুক খারাপ, তমুক খারাপ, আমরাও তাদেরকে বলি না আপনারাও তো এই করেছেন ওই করেছেন। সেই মানুষেরা একসাথে পাশাপাশি অভয়ার ঘটনা, অন্য আর 5টা ঘটনায় হেঁটে যাবেন, লড়াই করবেন। 1জন 2জন 5জন খারাপ কথা বললেও লড়াই করবেন। এই ম্যাচিউরিটিটা পশ্চিমবাংলার রাজনীতি সচেতন মানুষের আছে। এবার আমি তো তার বাইরে নই। তাহলে আমারও ব্যক্তিগত আবেগটা আসলে সামনে প্রকাশ করে এই আন্দোলন সম্পর্কে কোনো ভুল বার্তা একেবারেই দেওয়া উচিত। অভয়ার মা যদি পানিহাটির বিজেপি প্রার্থী না হয়ে তিনি যদি ভবানীপুরের নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতেন, তার এগেনস্টে কি আপনারা প্রার্থী দিতেন? দেখুন, এইটা তো একটা মাসির যদি গোফ হতো তাহলে কি হতো তার মতো প্রশ্ন। প্রার্থী কি দেওয়া হবে না হবে এটা লিডারশিপ ঠিক করেন, এবং আদৌ উনি রাজনীতিতে কিভাবে আসবেন না আসবেন এইটা নিয়ে ওনার সাথে রাজনীতির নেতাদের কি কথা হয়েছে না হয়েছে কিছুই জানি না। ফলে কিছুটা না জেনে এরকম একটা মন্তব্য করে দেওয়াটা খুব কঠিন হবে। উনি কোথায় প্রার্থী হবেন, কোথায় কেন হলেন না, সেগুলো সম্পর্কেও আমাদের কোনো কিছু বলার নেই। উনি প্রার্থী হয়েছেন, সেটা ওনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু বিজেপি নারী নিরাপত্তার প্রশ্নে গোটা দেশে ডাহা ফেল, এইটা আমরা বারংবার বলে যাব। এইখান থেকেই আমার প্রশ্ন, তাহলে আপনি এটাও বলছেন যে বিজেপি জিতলেও অভয়ার মা বাবা বিচার পাবে না? আচ্ছা, বিজেপি গোটা দেশে জিতলো তো,
তাহলে গোটা দেশের নারী নির্যাতনের ঘটনায় কজন বিচার? এক্স্যাক্টলি, আমি সেই স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না। বিজেপি জিতলো পরপর, আচ্ছা নাজিবকে কি খুঁজে পাওয়া গেল? বিজেপি জিতলো, রোহিত ভেমুলাকে কারা আত্মহত্যা করতে বাধ্য করলো তার কি উত্তর পাওয়া গেল? বিজেপি জিতলো, কিন্তু উমর খালিদকে বছরের পর বছর ট্রায়ালের নাম করে জেলে বন্দি করে রেখে দেওয়া হচ্ছে। আরো মজার ঘটনা উমর খালিদের ক্ষেত্রে হচ্ছে, বাংলাদেশে যখন খুব টালমাটাল, সেই সময় বাংলাদেশে একজন ধর্মীয় প্রভু গ্রেপ্তার হলো, এখানে বিজেপি তার থেকে নিয়ে খুব মিছিল টিছিল করলো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বামপন্থীরাও মিছিল করলো, ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়েও বামপন্থীরা মিছিল করেছে। গন্ডগোল হচ্ছে এইটা যে বাংলাদেশে ওই ধর্মীয় যে গুরু, তিনি গ্রেপ্তার হয়েছিলেন দেশদ্রোহিতার অভিযোগে। সেইটা বিজেপি বললো ষড়যন্ত্র হওয়া উচিত না। সেই বিজেপি উমর খালিদকে এখানে দেশদ্রোহিতার অভিযোগে 5-6 বছর ধরে জেলে বন্দি করে রেখে দিয়েছে, ট্রায়ালের ডেট পাওয়া যাচ্ছে না। তাহলে এই বিচারিতা যাদের, তারা কাকে বিচার দেবে? নারদার ঘটনায় কি কেউ বিচার পেল? শাস্তি হলো কারুর? চাকরি চুরির ঘটনায় কারুর শাস্তি হলো কি? এই প্রশ্নটাই আমরা সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে করছি। আর সাধারণ মানুষের থেকে কি রেসপন্স পাচ্ছেন? সাধারণ মানুষের রেসপন্স খুব ভালো। সাধারণ মানুষকে তৃণমূল বিজেপি যেটা করছে, কনভিন্স করতে পারছে না বলে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছে, এরা পারবে না, ওরা পারবে না ইত্যাদি। আমরা একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখাচ্ছি যে বিজেপি এতবার সুযোগ পেয়েছে, কিন্তু ওরা তৃণমূলকে টপকাতে পারেনি, সমস্ত ভোট এক জায়গায় করেও পারেনি। 16 সালে তো বিজেপি 5-6% ভোট পেয়েছিল, কি আরেকটু বেশি ভোট পেয়েছিল পশ্চিম বাংলায়, তাহলে কি তখন ওরা ভোট কাটুয়া ছিল? আপনাকে তো লোকে ভোট কাটুয়া বলছে। প্রথম থেকেই যদি এরকম একটা ট্যাগ লেগে যায়, আপনার কি মনে হয় আপনি জিততে পারবেন? লোকে বলছে না, ওইটা আসলে আরএসএস এর পেড প্রোপাগান্ডা, যে তৃণমূল আর বিজেপি ওরা তো ভাগাভাগি করে খাবে। আপনাকে কি স্বস্তিকার গল্প বলেছি এর মধ্যে? আলোচনা এসছে? আসেনি। এক লাইন ছোট্ট করে বলে দিই, তারপর ভোট কাটুয়াটাই যাচ্ছে। সেটা হচ্ছে যে 2022 সাল, নিয়োগ দুর্নীতি টুর্নীতি ইত্যাদি নিয়ে গোটা পশ্চিমবাংলা উত্তাল, প্রচুর লড়াই আন্দোলন ইত্যাদি হচ্ছে। সেই সময় আরএসএস একটা পত্রিকা বেরোয় স্বস্তিকা। 22 ডিসেম্বর মাসে সেই স্বস্তিকা পত্রিকার এডিটোরিয়ালে লেখা হয়েছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীরা সুবিধা পেয়ে যায়, কোট আনকোট। স্বস্তিকার পত্রিকা, আপনি যে কোনো বিজেপি নেতাকে 22 সালের ডিসেম্বর মাসের পত্রিকাটা চেয়ে দেখুন। তাহলে যাদের এইটা পলিসি, তারাই তো আসলে তৃণমূলের হয়ে ভোট কেটে বামপন্থীদের জায়গাটাকে কমিয়ে দিতে চাইছে। তারাই তো আসলে বিধানসভায় বামপন্থীদের ঢুকতে দিতে চাইছে না, কারণ বিধানসভায় বামপন্থীরা ঢুকে গেলে কাজকর্ম চাকরি বাকরি নিয়ে আলোচনা হবে। এখন কি নিয়ে আলোচনা হয়? মুখ্যমন্ত্রী বেশি ধার্মিক না বিরোধী দলনেতা বেশি ধার্মিক? মুখ্যমন্ত্রী আসল ধর্মপ্রাণ না বিরোধী দলনেতা আসল ধর্মপ্রাণ? তাই দিয়ে সাধারণ মানুষের কি যায় আসে? যে পরিযায়ী শ্রমিকটা অন্য বিজেপি শাসিত রাজ্যে মারকে পিটিয়ে মরে গেল, তার কি যায় আসে কে ধর্মপ্রাণ আর কে ধর্মপ্রাণ নয়? বামপন্থীদের বিধানসভায় ঢুকতে হবে আসলে বিজেপি এবং তৃণমূলের ভোটটা কেটে বামপন্থীদের বিধানসভায় আসলে ঢুকতে হবে ওই ন্যারেটিভটাকে উল্টো দিকে চেঞ্জ করার জন্য। বিজেপির নেতারা 19 সালের পর মানুষের ভোট পেলেন অনেক, কি বললেন? যে ইডি আর সিবিআই আসবে আর তৃণমূলের 4 নম্বর 3 নম্বর 2 নম্বর নেতাদের টপাটপ ধরবে আর জেলে পুরে দেবে। সেই বিরোধী দলনেতাকে এখন ওইসব জেলে পোড়া দুর্নীতি বাদ দিয়ে অন্য ন্যারেটিভে কর্মসূচি করতে হচ্ছে, কারণ দিল্লি বলে দিয়েছে বোধহয় যে ওইসব অ্যারেস্ট ফ্যারেস্ট কিছু হবে না। তাহলে যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল, ওই যে ভাত আর কুমড়োর তরকারি, তারা এখন বাড়িতে বসে পোলাও মাংস খাচ্ছেন। আর ওই যে 26,000-এর চাকরি চলে গেল, তারা আজ এই রোববারের দুপুরে অন্যের বাড়ির মাংসের গন্ধ শুকে দিন কাটাচ্ছে। তাহলে কে ভোট কাটুয়া আসলে? এই তৃণমূল এবং এই বিজেপি। এইটাই আমরা মানুষকে বলছি। কলকাতা, আমি একটু জানতে চাইবো যে রাজনীতিতে যখন আপনি এসছেন, তখন তো নিশ্চয়ই আপনি এমন কোনো সিনিয়র লিডার আছে যাকে দেখে আপনি খুব অনুপ্রাণিত হয়েছেন। সেটা আপনার দলেও হতে পারে, সেটা বাইরের দলেও হতে পারে। এরকম কোনো নেতার নাম যদি আপনি বলেন। সেলিমদা, সুজনদা, শ্রমিকদা, সবাইকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আমরা হয়েছি আমাদের জেনারেশনে আছে মীনাক্ষী, দীপশিতা, সৃজন, শতরূপ, সবাই আছে। না না, আপনি কাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? আমাদের আগের প্রজন্মে সেলিমদা, সুজনদা, এবং সেটা শ্রমিকদের অন্য দলের ক্ষেত্রে? অন্য দলের ক্ষেত্রে নিশ্চয়ই তো কেউ না কেউ তো রয়েছে। অন্য দলের ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছি বাবা, যে এইটা একটা মডেল, যে মডেলটা হব না, ওইটা বাদ দিয়ে অন্য জিনিসটা হবো আর কি। এই মডেলটা বাদ দিয়ে অন্য কিছু হয় না। দোকানে আপনি গেছেন, দোকানে লোকে বলছে যে না না এই রংটা বাদ দিয়ে অন্য কিছু দেখা। আমরা ওই রকম ঠিক করে নিয়েছি যে বাবা এই মডেলটা বাদ দিয়ে অন্য তার কিছু মানে আপনি দেখা। বলছেন যে বিরোধী দলের যারা, তাদেরকে তার কোনো জিনিসটাই আপনার কখনো ভালো লাগেনি? নিশ্চয়ই কিছু তো আছে যেগুলো আপনি ভাবেন। আপনি যা বলছেন, হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই পাড়ার সাধারণ মানুষের না, কথা আমি বলছেন নেতা না, যে নেত্রীদের বিরোধী কথা রাজনীতির বলছি। কথা বলেন। সেই বিরোধী রাজনীতিকদের এত রকম দ্বিচারিতা আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি না। আমাদের
আমরা সেই জেনারেশন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরপর সিঙ্গুর নন্দীগ্রাম হয়েছিল, মানে একটা বেকার ছেলে মেয়ের চাকরি পাওয়ার স্বপ্নকে কার্যত গলা টিপে খুন করা হয়েছিল। আমরা সেই জেনারেশন যারা দেখেছি বিধানসভা ভাঙচুর করা যায়। আমরা সেই জেনারেশন যারা দেখেছি যে বুদ্ধবাবুর মুখে রক্তের দাগ লেপে দেওয়া দিয়ে ধর্মতলায় মিছিল করা যায়। আমরা সেই জেনারেশন যারা দেখেছি যে শিল্প সম্ভাবনা তৈরির জন্য শালবনির কারখানার শিলান্যাস করে ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ে বিস্ফোরণ ঘটানো যায়। আমরা সেই জেনারেশন যারা জঙ্গলমহলে 250 সিপিআইএম কর্মীর লাশ বহন করেছি। শালকু সোরেন যদি এক লহমায় বলে দিতেন যে আমি আর সিপিআইএম করি না, তাহলে ওই পার্টি অফিসের সামনের আমবাগানটায়, আমরা ইনসাফ যাত্রার সময় অফিসটার সামনে দিয়ে এসছি, ওই পার্টি অফিসের সামনের আমবাগানটায় 7 দিন ধরে তার পচা গলা লাশটা থাকতো না। 7 দিন ভয় দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছিল। আমি আপনাকে একটা মানে খারাপ লাগছে হয়তো শুনতে, ভয় দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছিল গোটা পাড়ার লোককে যে সিপিআইএম করলে ওই রকম হবে। গুলি খাওয়ার এক মুহূর্ত আগে যদি দিবাকর মাহাতো বলে দিতেন যে আমি আর সিপিআইএম করি না, তাহলে স্কুলের ভেতরে পেন হাতে ওই শিক্ষককে মরে পড়ে থাকতে হতো না। আমরা এই সময়ে রাজনীতি দেখে উঠে এসেছি, এবং যারা সেদিন এই মাওবাদী ইত্যাদি ইত্যাদি বলে নতুন বাংলা গড়তে চেয়েছিলেন, আজকে তারা খোঁজ রাখছেন সেই পরিবারগুলোর, সেই মানুষগুলোর। ফলে বিরোধী দলের ওপর কি শ্রদ্ধা টদ্ধা ইত্যাদির জায়গা সেসব যদি আপনি বলেন, সাধারণ সৌজন্য অবশ্যই আছে। প্রচারে গিয়ে বিরোধী দলের লোকজনের সাথে দেখা হচ্ছে, সৌজন্য বিনিময় অবশ্যই করছি। পাড়ায় যারা এই রাজনীতি করেন তাদের প্রতি কোনো রকম খারাপ লাগা ভালো লাগা ইত্যাদি ওইরকম আলাদা করে কিছু নেই। কিন্তু যারা এখন ওই নেতৃত্বের জায়গায় রয়েছেন, তারা আমাদের গোটা জেনারেশনকে যে দিন দেখিয়েছেন, তার জন্য তাদেরকে ক্ষমা করাটা মুশকিল। কমলদা, আপনি তো পার্টির কাজে পুরো বাংলায় ঘুরেছেন, তো এমন কোনো ঘটনা রয়েছে যেটা আপনার সবসময় মনে থাকবে? খারাপ হতে পারে, ভালো হতে পারে। না, ভালোটাই বলছি। ইনসাফ যাত্রা আমাদের জেনারেশনের, আমরা এই সময় যারা রাজনীতি করছি তাদের জীবনে, গোটা জীবনে মনে রাখার মতো একটা প্রক্রিয়া। আমাদের আন্দোলনের ধরন বদলে দেওয়া, আমাদের আরো অনেক কিছু নতুন নতুন করে শেখানো। এটা তো শুধু দিনে 8 কিলোমিটার, সকালে 4 বিকেলে 4 হেঁটে গেলাম তা নয়। মানুষের সাথে যোগাযোগ, মানুষ কেমন করে বাঁচেন সেটা অনেক চোখের সামনে থেকে দেখা, কি যন্ত্রণা নিয়ে মানুষ এই রাজনীতির সাথে আছেন, দল বদলের কথা বলছেন, দিন বদলের কথা বলছেন, সেই জিনিসটা ইনসাফ যাত্রা যদি আমাদের জীবনে না হতো জানতে পারতাম। ইনসাফ যাত্রায় সময় আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই। অবশ্য আমারই সময় কম, আপনাকে কি বলছি। সেটা হচ্ছে ইনসাফ যাত্রায় আমরা এক কমরেডের সাথে পথ হেঁটেছি, শরীফুল আমাদের সাথে 50 দিন পথ হেঁটেছে, কোনো ক্লান্ত হতো না। আমরা কেউ যদি ক্লান্ত হয়েও পড়তাম, বলতো আরেকটু চল। স্ট্যামিনা কি একদিন জিজ্ঞেস করেছে, রহস্যটা কি? রহস্যটা বেরিয়েছিল হচ্ছে যে বাংলায় তো কাজ নেই। শরীফুল কাজ করতো আমেদাবাদে, পরিযায়ী শ্রমিক। লকডাউন হয়ে গেছে, কোম্পানির মালিক গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। 27 দিন পায়ে হেঁটে ওই আমেদাবাদ থেকে পূর্বস্থলীতে ওর বাড়িতে এসেছিল। 13-14 দিন রাস্তায় একটু বিস্কুট পেয়েছে, যেদিন বিস্কুট পায়নি সেদিন শুধু জল খেয়েছে। ইনসাফ যাত্রা না হলে এই অভিজ্ঞতা আমাদের গায়ের চামড়ায় আসতো না। আর এই গায়ের চামড়ায় আসা অভিজ্ঞতাটা কতটা প্রয়োজনীয় সেটা আমরা ইনসাফ যাত্রার পরে যখন কাজ করছি তখন বুঝতে পারছি। এইটা আমাদের গোটা জীবনের জন্য খুব প্রয়োজনীয় জিনিস। বিমান বসু একটা ইন্টারভিউতে, আমাদের সঙ্গে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে উনি প্রত্যন্ত গ্রামে গিয়ে ইঁদুরের মাংস খেয়েছেন। আপনার কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? না, বিমান বসু যে সময় রাজনীতি করেছেন তার থেকে অনেক 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 ভালো সময় আমরা রাজনীতি করেছি। মানে এটা কোনো তুলনার জায়গাই নেই। আমরা তার থেকে অনেক ভালো পরিমণ্ডলের মধ্যে আছি। মানে আমাদের অভিভাবকেরা আমাদেরকে যেখানে গেছি, প্রত্যন্ত দূরের জেলায়, আমাদের অভিভাবকেরা কখনো বুঝতে দেননি যে কোনো ক্রাইসিস আছে। বিমান বসুর সাথে ফলে কোনো তুলনা হয় না। একটাই অভিজ্ঞতা আছে, এটা শুনলে খুব রাগ করবেন উনি। আমরা একসাথে রায়গঞ্জে গেছি প্রচার, তো ওখানে ওরা এক বন্ধুর বাড়িতে উনি গেছেন। 19 সালে সেলিমদার ভোট ছিল। তো বন্ধু ওকে বলেছে তাহলে তো খেয়ে যেতে হবে। উনি বলছেন এইভাবে তো হবে না, আমি তো নেমন্তন্ন যখন হবে তখন আমি খাবো, তাহলে আজকে নেমন্তন্ন হলো, আমি কাল আসবো। আমরা সবাই হচ্ছে মিটিং মিছিল এটা ওটা শেষ করে গেছি। মানে সংযম কিরকম জিনিস, সে মানে এইরকম থালা জুড়ে খেতে দেওয়া হয়েছে। বললাম আমাদের অভিভাবকেরা সবসময় মানে যে স্নেহ পেয়েছি রাজনীতিতে এসে ভাবা যায় না।
আচ্ছা তো সেই এই রকম করে মানে কিনেই তাতে আর কি, সেই এলাহি ব্যাপার, সেটা আর বলছি না, সে দেওয়া হয়েছে। আমার উল্টো দিকে বিমান বসু খাচ্ছেন একটা রুটি, একটু নিম পাতা ভাজা আর একটা বেগুন ভাজা। মানে সে বাড়ির লোকজন ভেবে পাচ্ছে না কি করবে, কিন্তু ফলে ওই কঠিন জীবন আমাদের কাটাতে হয়নি। কিন্তু এই রকম প্রিপারেশন আমাদের আছে যে কোনো একদিন যদি আবার ওই রকম পরিস্থিতি আসে, ওই রকম বিমান বসুরা তাদের যৌবনে যে দিন কাটিয়েছেন, আমাদের জেনারেশনে আমরা যারা আছি আমরাও প্রয়োজন পড়লে সেই দিন কাটাতে পারবো। সেই দিন কাটাতে পারবেন। হ্যাঁ, সেইটুকু আমরা শিক্ষা পেয়েছি যে আমরাও সেই দিন কাটাতে পারবো। আপনি যখন প্রত্যন্ত গ্রামে গেছেন, গ্রামের লোকজনের সাথে কথা বলেছেন, তাদের যে অসুবিধা, তাদের যে ক্রাইসিস, সেগুলো তো শহরের তুলনায় অনেকটা একদম আলাদা। আলাদা, একদম আলাদা। শহরের মানুষ বাড়ি তৈরি নিয়ে সমস্যাটা তারা ফিল করেন যে সিন্ডিকেটকে টাকা দিতে হয়, আর ওখানে বাড়ি নেই, আর ঝড়ে বাড়ি। গ্রামের মানুষ ফিল করেন ধুলিস্যাৎ যে হয়ে যাচ্ছে। বাড়ির টাকাটাই নেই। একটা মজার গল্প, এটা আমার হয়েছিল উত্তরবঙ্গের একটি জেলায়। এক কমরেড নিয়ে গেছেন এটা দেখাতে যে এই দেখো আমার বাড়িটা কি করেছে আবাস যোজনায়। আমি দেখছি যে এইটুকু একটা ছোট ঘর, মানে ঘরটা ঢুকেই শেষ, আচ্ছা আপনি আমি যত ডিস্টেন্সে বলি ঘরটা ঢুকেই শেষ, কিন্তু আর কিছু নেই। আচ্ছা এবার আমি এদিক ওদিক তাকিয়ে বলছি বাথরুমটা, হ্যাঁ মানে বাংলায় বলেছিলাম, হ্যাঁ। এটা টিভিতে বলছি বলে ইংরেজিতে বললাম। হ্যাঁ। বললো ও তো খেয়ে নিয়েছে তৃণমূল। তৃণমূল আমরা খেয়ে নিয়েছে? আমি বলছি গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি এসব ঠিক আছে, মানে ওইটা মানে মানে আপনি বুঝতে পারছেন না, দুটো ইনস্টলমেন্টে টাকা আসে তো আবাস যোজনার, প্রথম ইনস্টলমেন্টের টাকার যদি আপনি 20%টা না দেন, তাহলে পরের চেকটা ওরা আর দেয় না, পকেটে ভরে নেয়। পরের চেকটা না হলে তো বাথরুমটা তৈরি হবে না। ফলে ওইটুকু একটা হয়েছে মাথা গোজার ঠাই, কিন্তু কাজ সারতে যেতে হয় বাইরে। এই ক্রাইসিসের মধ্যে গ্রামের মানুষ আছেন এবং এই ক্রাইসিসের বিরুদ্ধেই ওরা লড়ছেন। এরকম আর কি কি ক্রাইসিস আপনি দেখেছেন, মানে একদম নিজের কাজ চোখে নেই তো, দেখেছেন? গ্রামকে গ্রাম পুরুষ শূন্য, কাজ নেই তো। কেরালায় চলে গেছে, মানে আমাদের ইনসাফ যাত্রার গল্প বলছিলাম না, ইনসাফ যাত্রা এখানে ব্রিগেডে হয়েছিল। কেরালায় এইরকম বেশ কয়েকটি জায়গায়, তামিলনাড়ুতে এরকম বেশ কয়েকটি জায়গায় বড় ওই যে ওইটাকে কি বলে, ওই যে প্রজেক্টর কেরালা, ত্রিপুরায়, কেরালায়, তামিলনাড়ুতে, অন্য জায়গায় প্রজেক্টর টাঙিয়ে মাঠ ভাড়া করে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা ইনসাফ ব্রিগেড দেখেছেন, যে মীনাক্ষী, সেলিমদা, আবাসদা এরা বলছে। গ্রামকে গ্রাম ফাঁকা, এলাকায় কাজ নেই, পুকুর কাটার কাজ নেই, 100 দিনের কাজের জব কার্ড, গ্রামের 20টা লোকের জব কার্ড, আরো 30টা ভুয়ো নাম কার্ড পঞ্চায়েতের ব্লক সভাপতির বাড়িতে রাখা। যেদিন টাকা আসে ও সবাইকে 200-500 করে দিয়ে দেয়, বাকিটা ওর পকেটে। এই ক্রাইসিসের বিরুদ্ধে বামপন্থীরা লড়েছিল বলেই 23-এর পঞ্চায়েত নির্বাচনে 6 জন বামপন্থী কর্মীকে শহীদ হতে হয়েছিল। তো এখন তো লক্ষ্মী ভান্ডার চালু হওয়ার পর মানে ভোটটা তো অনেকটা ওখানে চলে যাচ্ছে, না, তৃণমূলে চলে আপনি যাচ্ছে। শতাংশের হিসেবে দেখবে এখনো তৃণমূল বিরোধী ভোট বেশি আছে। ভাতা যে কোনো মানুষের অধিকার। পশ্চিমবঙ্গ সরকার যখন 2011 সালের আগে ছিল, তারাও ভাতা দিত, আবার যখন তাদের সরকার আসবে তারাও ভাতা দেবে। তারা কি করেছিল, 10 টাকা যদি তার ফান্ডে আছে, সে 10 টাকাই ভাতার পিছনে খরচা করেছিল, বিজ্ঞাপন দেয়। আর এখন যদি 10,000 কোটি টাকা ফান্ডে আছে, 9,000 কোটি টাকার বিজ্ঞাপন, বাকি টাকার কাজ। এই সিস্টেমটা চেঞ্জ হবে যেদিন আবার বামফ্রন্ট সরকার আসবে। আপনি কিছু ভাতা পাচ্ছেন, কিন্তু বিজেপি যখন এসেছিল তখন রান্নার গ্যাসের দাম কত ছিল, এখন রান্নার গ্যাসের দাম কত, আপনার খরচ বেড়ে গেছে। তৃণমূল যখন এসেছিল তখন আলুর দাম কত ছিল, এখন আলুর দাম কত। প্রচারের মধ্যে বাজারে গিয়ে এই কথা বলে যায়, ভদ্রমিলের আলু কিনছিলেন, নমস্কার আমি কলদ, হ্যাঁ হ্যাঁ চিনি। আলাম যে আলু কত করে কিনছেন, 20 টাকা তো, হ্যাঁ। আমি 4-5 বছর আগে কত ছিল, হ্যাঁ মানে একটু কম, এলাম 7 টাকা ছিল এটা, বললো হ্যাঁ 7 টাকা ছিল, ঠিক। তাহলে আপনি যে ভাতাটা পাচ্ছেন সেইটা দিয়ে আপনার কিছু গ্রোথ হচ্ছে না, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে। কমেছে কি, সেভিংসের ইন্টারেস্টটা, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট। 16 সালে SBI এর ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ছিল 9.1, এখন সেটা এসে দাঁড়িয়েছে 5.75। তাহলে মানুষ যাবেন কোথায়? মানে এটাই আপনি আমরা বলছেন বলছি। যে এই যে লক্ষ্মী ভান্ডার, এই যে যুবসাথী, এইগুলো সবকটাই একটা আইওয়াশ না, প্রকল্প তো থাকবেই, কিন্তু মানুষকে তার গ্রোথের জন্য, তাকে দুপায়ে দাঁড় করানোর জন্য কি ব্যবস্থা। বামপন্থীরা বেকার ভাতা চালু করলো, বামপন্থীরা বলল যতদিন পর্যন্ত না কাজ ততদিন পর্যন্ত বেকার ভাতা, এটা ছিল আইডিওলজি। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হলো, কার্ড হলো। অভিষেক ব্যানার্জিও তো এটাই বলছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কথা অভিষেক ব্যানার্জি বলতে পারছেন না,
এমপ্লয়মেন্টের আমার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম আছে, আমার কার্ড অভিষেক ব্যানার্জি বলতে পারছেন না। বামফ্রন্ট সরকার চালু করেছিল কার্ড নাম্বার দিয়ে, সিরিয়াল নাম্বার। আপনার বাড়িতে ইন্টারভিউ লেটার আসতো, আমি ছোটবেলায় দেখেছি, আমার আশেপাশের বাড়ি দাদাদের আসতো, তারা যেতেন, চাকরি পেতেন। এখন আপনি বলুন, আজকে যে 1,500 টাকা নিচ্ছে, 100 বার নেবে, অধিকার আমার, কেউ দয়ায় দিচ্ছে না। কালীঘাটের 35টা বেআইনি প্লট বেচে কেউ দিচ্ছে না। তাহলে আজকে যেটা আমি অধিকারে পাচ্ছি, আজ থেকে 5 বছর পর তো এটা বন্ধ হয়ে যাবে। কারণ আগের যুবশ্রী প্রকল্পটা এখন কোথায় কেউ জানে না। তাহলে এই 5 বছরে যে কটা আবার বেঙ্গল সামিট হবে, সেই সামিটে কটা ইট পড়বে, কটা চাকরি হবে, সেই প্রশ্নের উত্তর তো দিতে হবে। কলকাতার যে কোনো কিছুতেই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই। আপনার রাজনৈতিক জীবনে আপনি সব থেকে কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যেটা মনে হয়েছে যে খুব খারাপ? রাজনৈতিক জীবনে সেই বিরোধীর আক্রমণের মুখে যখন পড়েছি, চাকরি চাইতে গিয়ে যখন লাঠি ফাটি খেয়েছিলাম, তখন মনে হয়েছিল যে আরে চাকরি চাইতে এসেছি, তো লাঠি কেন খেতে হবে, এটা তো বুঝতে পারছি না। এরকম কখনো হয়েছে যে এরকম অভিজ্ঞতা আপনার হয়েছে যার পরে মনে হয়েছে যে এরপর আমি আর রাজনীতি করব না, নাকি ওই ধারণাটা আরো দৃঢ় হয়েছে যে এর জন্যই আমাকে রাজনীতিতে থাকতে হবে পরিবর্তনের জন্য? নেভার এই ভাবনা বারংবার মাথায় এসছে যে রাজনীতি এই জন্যই থাকতে হবে পরিবর্তনের জন্য। সেই যে কি সিনেমাটা ছিল, সেই সৌমিত্র বলেছিলেন না, তার মুখে ছিল ডায়লগটা, যে সে মহৎ কিছু করছে না, কিন্তু তার বাঁচার ইচ্ছেটা যাচ্ছে না। সে জানে বাঁচার মধ্যেই সার্থকতা আছে। তো আমরাও রাজনীতিতে যখন এসছি, আমরা জানি যে রাজনীতিতে বাঁচার মধ্যেই আসলে সার্থকতা। এবং এই রাজনীতি যখন আমি দুটো মানুষের ভালো কাজের জন্য করতে পারি, একটাই তো জীবন পাবো, একটাই জীবন, আর এই জীবনটাকে এমন ভাবে ব্যয় করতে হবে যাতে আমি দুজন মানুষের উপকারে আসতে পারি। যখন সবাই মারা যাবেন, আমিও একদিন মারা যাবো, আপনিও মারা যাবেন, তখন আসলে ওইটা করা বাকি ছিল ওইভাবে আমরা মরবো না কখন। আমরা আসলে এইটা মানুষের জন্য করতে পেরেছি, এই ভেবে আমাদের চলে যেতে হবে। কলকাতা, আপনি তো কনফিডেন্ট যে আপনি পানিহাটি থেকে জিতছেন, তো জেতার পর কি কি চেঞ্জ করবেন এখানে? পানিহাটির মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল। আচ্ছা, সেই জল প্রকল্প JNNURM থেকে টাকা এসে পড়ে আছে না টাকা লুট হয়ে গেছে, সেইটা দেখতে হবে খুঁজে। সেই জল প্রকল্পটা কমপ্লিট করতে হবে, মানুষের বাড়ি বাড়ি 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল পাঠাতে হবে। এখানকার স্কুলগুলো নামি দামি স্কুল, জেলার মধ্যে র্যাঙ্ক করতো এরকম স্কুলে স্টুডেন্ট স্ট্রেংথ ব্যাপক কমে গেছে। মানে কোনো স্কুলে 15-20 জন হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এইরকমও রয়েছে। অথচ স্কুল বিল্ডিং দেখলে আপনার মনে হবে 500-700 লোক পড়ে, ছেলে মেয়ে। সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের ভরসা ফিরিয়ে আনতে হবে। স্কুলে পুষ্টিকর খাবার, মিড ডে মিল ইত্যাদি দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে। এখানকার পুরো পরিষেবা বিপর্যস্ত, কাঁচা রাস্তা, জঞ্জাল নগরী, জল জমে যাওয়া, ভয়ঙ্কর অবস্থা। শুধু তার সাথে আমি আরো একটা জিনিস অ্যাড করব, কারণ আমি এখানকার বাসিন্দা, আমি আগরপাড়ায় থাকি। তো আগরপাড়ার বেশিরভাগ ফ্ল্যাটের কোনো মিউটেশন হয়নি, মানে দীর্ঘদিন ধরে, মানে আমি আছি ধরুন 8 বছর 9 বছর, তাতে কোনো ফ্ল্যাটের মিউটেশন হচ্ছে না। রাস্তায় জমা জল, যেটা আপনি বললেন, মশা, খোলা ড্রেন, এই সমস্যাগুলোর সমাধান হবে? এই সমস্যাগুলোর সমাধান করার জন্যই বামপন্থীদের আসতে হবে। আপনি যদি এই সমস্যার সমাধান হচ্ছে না কেন এটার খোঁজ করতে যান, দেখবেন কাউন্সিলরদের বাড়ি গাড়ি শুধু আপনাকে দেখতে হবে। এক টার্মের কাউন্সিলর হয়েছে, তার সেই বিত্তশালী সে ছিল না, সে এখন যা বাড়ি বানিয়েছে আর যত দামি গাড়ি কিনেছে, তাতেই বোঝা যায় যে নজরটা আসলে কোন দিকে পড়ছে। এই পানিহাটিতে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব না এদিক ওদিকের সমস্যায় কাউন্সিলর খুন হয়েছে। এই পানিহাটিতে একজন কাউন্সিলর খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছেন, এখন বোধহয় আবার হাইকোর্টে মামলা চলছে ইত্যাদি। ফলে এই অশান্ত ব্যবস্থা পানিহাটি, সেটাকে শান্ত বা পানিহাটিতে রূপান্তরিত করতে হবে। আর এই পানিহাটি খুব ঐতিহ্যের জায়গা, এখানে রবি ঠাকুরের স্মৃতি আছে, এখানে বেগম রোকেয়ার সমাধি আছে, এইখানে শ্রী চৈতন্য এসছিলেন, তার স্মৃতিতে এখনো এখানে একটা চিরের উৎসব হয় গঙ্গার ধারে। সর্বধর্ম সমন্বয়ের অন্যতম জায়গা সেইটা, আমরা গেছিলামও সেইখানে। রানী রাসমণি তৈরি করা মন্দির আছে, এবং এখানের লোকে বলেন যে এখানেই নাকি হওয়ার কথা ছিল, তারপর অন্য কোনো সমস্যায় ওখানে চলে যায়। আমি এটার ঐতিহাসিক সত্যতা জানি না, মন্দিরটাই আমি গেছি গঙ্গার ধারে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য পানিহাটি, সেইটা তো এই গুলি বোমা বন্দুক দিয়ে রক্ষা হবে না। গুলি বোমা বন্দুকের বিরুদ্ধে মানুষের প্রতিরোধী এইটা আসলে রক্ষা হবে। তাহলে এই অন্ধকারের পানিহাটিতে, অন্ধকারটা গুরুত্বপূর্ণ। যে কোনো রাস্তায় আপনি একটু সন্ধ্যেবেলার দিকে গেলে, বড় রাস্তাটা ছেড়ে একটু গলিতে ঢুকলে অর্ধেক রাস্তায় আলো নেই। এই আলো আনার ব্যবস্থা করতে হবে। অন্ধকারের পানিহাটিতে এবং অন্ধকারের বাংলায় মানুষই আলো জ্বালতে পারবে।
আরেকটা প্রশ্ন করব, এবং এটাই শেষ প্রশ্ন আজকের সাক্ষাৎকারে, কারণ আমাদের হাতে সময় কম। রিজওয়ানুর রহমান, তার নামটা নিশ্চয়ই মনে আছে, যার মৃত্যুকে কেন্দ্র করে বামপন্থী থেকে একটা বড় অংশ সংখ্যালঘুদের যেটা তৃণমূলে চলে গিয়েছিল, এবং তারপর তার দাদা রুকবানুর ভোটে দাঁড়িয়েছিল। কিন্তু রিজওয়ানু কি বিচার পেল? আপনার কি মনে হয়? রিজওয়ানুর বিচার পাবে না সেটা আমরা সেই সময়ই বলেছিলাম যখন ঘটনাটা ঘটে। তখন বামপন্থীদের বিরুদ্ধে বৃহৎ একটা ষড়যন্ত্রের ঐক্য গড়ে উঠেছিল বলে সেইটা হয়তো সেই সময় খুব চর্চায় আসেনি, কিন্তু আমরা তখনই বলেছিলাম যে সুইসাইড নোটে কার নাম ছিল, তিনি এখনো তৃণমূলের নেতা। ফলে কিশোর জাহান যে ইনসাফের কথা বললেন, সেই ইনসাফ উনি পাবেন না সেটা আমরা তখন বলেছি। তার ভাই তৃণমূলের নেতা হলেন কি, এমএলএ হলেন কি হলেন, আবার এবছর টিকিট পেলেন না, কিশোর জাহান মারা গেলেন, কিন্তু ইনসাফটা দেখে যেতে পারলেন না। আনিস খানের পরিবার, তার বাবা এখনো বেঁচে আছেন, আমরা কথা দিয়েছি তাকে ইনসাফ দেখিয়েই আমরা ছাড়ব। সুদীপ্তর বাবাকে কিন্তু আমরা ইনসাফ দেখাতে পারিনি। কিন্তু এই যা যা ঘটনা ঘটে যাচ্ছে, মইদুলের পরিবার এখনো মা আছেন, তার ইনসাফের জন্য আমরা লড়ছি। গোটা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের যত ঘটনা, ধর্ম জাত নির্বিশেষে, প্রত্যেকটার ইনসাফের দাবিতে আমাদের লড়াই। এবং যে তৃণমূল বিজেপি এক একটা ঘটনা ঘটে, দুদিন পর ন্যারেটিভ চেঞ্জ হয়, কবরে চলে যায় ইত্যাদি বলে ওরা যা বলে, আমি আপনাকে আগেও বলেছি, আবার রিপিট করছি, এটাই আমাদের কথা, যে কবর থেকে ওই ফাইল তুলে বার করে এনে আমরা অপরাধীদের বিচার করব। কে কোন দলে পাল্টি মারছে সেটা তখন আমরা হিসেব করব। থ্যাংক ইউ সো মাচ কলদানদা, আপনার সময়ের জন্য এবং ভোটের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আজকের ইন্টারভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেল আড্ডা স্টেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কন্টেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ।